হ্যালো, কি অবস্থা সবার? আমরা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এ ফিজিক্স ফার্স্ট পেপারে তোমার যে কোশ্চেনগুলো আছে এইগুলো আমরা একটু সলভ করার ট্রাই করবো। যে রাজশাহী বোর্ড 2024-এ তোমার যে বোর্ড কোশ্চেনগুলো আছে এটা ফার্স্ট পেপারে, তো আমরা ওয়ান বাই ওয়ান একটু সলভ করার ট্রাই করি। আচ্ছা, প্রথম কোশ্চেনটাই তোমার আছে ভেক্টর চ্যাপ্টারের, এবং ভেক্টরের যে চিরায়িত সমস্যা, যে নদী নৌকা অর্থাৎ রিভার অ্যান্ড বোটের অঙ্ক, যে নদী নৌকার অঙ্ক, তোমাকে একটা অঙ্ক দেওয়া আছে। দেখো, আচ্ছা, এই হচ্ছে তোমার একটা চিত্র দেওয়া আছে। এখন এই চিত্র সম্পর্কে বলতেছে যে সোহেল এবি বরাবর 8 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালানো শুরু করে। যে সোহেল হচ্ছে এই যে এ থেকে এই যে এবি বরাবর যে বেগে নৌকা চালাচ্ছে সেই বেগটা তোমাকে বলা আছে। 8 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালানো শুরু করছে, এবং 10 মিনিটে যে সোহেল হচ্ছে 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর, যে সোহেল এবি বরাবর নৌকা চালাইছে এবং সে 10 মিনিটে এই যে নদীর প্রস্থ এডি বরাবর ডিতে পৌঁছায়। তার মানে সে এবি বরাবর নৌকা চালিয়ে সোজাসুজি ডিতে চলে গেছে, এবং এই ক্ষেত্রে তার টাইম লাগছে হচ্ছে 10 মিনিট। আচ্ছা, কিন্তু রোহান, এরপরে আসছে তোমার যে রোহান, রোহান এডি বরাবর 10 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালায়। তোমার আরেকটা কেজ, যে রোহান এডি বরাবর নৌকা চালাইছে 10 কিলোমিটার/আওয়ার বেগে, এবং সে পৌঁছাইছে এডিতে না পৌঁছায় সিতে পৌঁছাইছে। তোমাকে এই নদীতে স্রোতের বেগ বলা আছে 4 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, আমার প্রথম কোশ্চেনটা করছে যে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বেগ কত হবে। খুব সিম্পল জিনিস, সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি কত হবে। সো আমরা 1 নম্বরের ক্ষেত্রে আমার এরকম হচ্ছে, ফার্স্টে হচ্ছে আমার এটা ছিল কি, ধরো যে সোহেলের ক্ষেত্রে, ঠিক আছে, সোহেল মনে করো যে এ থেকে নৌকা চালাইছে এই যে এ বি বরাবর, সো এই যে বি বরাবর সে নৌকা চালাইছে, এবং তার যে নৌকার বেগ ছিল এই বেগ ধর হচ্ছে ভি, এবং সে এই যে এবি বরাবর 8 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালাইছে, কিন্তু সে পৌঁছাই গেছে ঠিক এই যে এডি বরাবর। তার মানে তার যে লব্ধি বেগ সেই লব্ধি কাজ করতেছিল কোন বরাবর, ডি বরাবর, কারণ সেই যে এবি বরাবর নৌকা চালাইছে বাট পৌঁছাইছে কোথায়, ডিতে। তার মানে এই দিকে তার সেই লব্ধি, এবং এই দিকে তোমার নদীর স্রোত, সেই স্রোতের বেগ বলা আছে হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। এখন আমাকে বের করতে হবে হচ্ছে এই যে স্রোতের বেগ এবং নৌকার বেগের লব্ধি বেগ। এইটা বের করতে গেলে আমরা হচ্ছে আগে যে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণটা বের করব। এই কোণটা আমরা ইজিলি বের করতে পারি, কারণ দেখো এখানে তোমার সোহেল হচ্ছে বি বরাবর নৌকা চালিয়ে ডিতে পৌঁছাইছে, তার মানে একটা নদীর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইছে না, তাহলে বিপরীত বিন্দুতে পৌঁছাইলে ধরো তোমার এই মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। এটাকে আমরা একবারে বের করে ফেলতে পারি, যে আমরা জানতাম যে কজ আলফা ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে মাইনাস, এটা তোমার হবে হচ্ছে স্রোতের বেগ বাই হচ্ছে নৌকার বেগ, অর্থাৎ এই যে উপরে তোমার কি হয়, স্রোতের বেগ বাই হচ্ছে নৌকার বেগ। সো এইটা ইউজ করে তুমি আসলে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ বের করতে পারো। কোন ক্ষেত্রে, যখন তুমি সোজাসুজি বা একটা নদীর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবা বা আড়াআড়ি পৌঁছাবা তখন। সো এখান থেকে আমরা আলফার মানটা বের করতে পারি। আলফা ইজ ইকুয়াল টু হবে কজ ইনভার্স মাইনাস, স্রোতের বেগ কত 4 বাই হচ্ছে 8। তার মানে এই ক্ষেত্রে তোমার আলফার মানটা কত আসে 120 ডিগ্রি। অর্থাৎ সোহেলের ক্ষেত্রে সোহেল স্রোতের সাথে যে বেগে নৌকা চালাইছে সেই বেগের মানটা হচ্ছে 120 ডিগ্রি। তার মানে এই যে আলফার মানটা কত, সে 120 ডিগ্রিতে নৌকা চালিয়ে ঠিক বিপরীত পারের ডি বিন্দুতে পৌঁছায় গেছে। তো আমরা এই স্রোতের বেগ এবং নৌকার বেগের লব্ধি বেগটা বের করবো। তার মানে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বেগ, ধরো এই যে সেই লব্ধি বেগ আর, তাহলে আমরা লব্ধি বেগ আর ইজ ইকুয়াল টু কি জানি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। সো আলফা হচ্ছে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ, তার মানে এটা হচ্ছে 120 ডিগ্রি। তোমার এখানে ইউ হচ্ছে 4 স্রোতের বেগ, তাহলে 4কে স্কোয়ার করলে পাবা 16 প্লাস 8কে স্কোয়ার করলে আসবে 64 প্লাস 2 ইন্টু 4 ইন্টু 8, আর কজ 120-এর মান হচ্ছে মাইনাস হাফ। মাইনাস হাফ হইলে তোমার এই দুই দুই কাটতেছে এবং এই প্লাসে মাইনাসে এটা তোমার মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে তুমি বিষয়টা এরকম পাচ্ছ, 16 প্লাস 64 মাইনাস 4 8 32। তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 16 প্লাস 64 থেকে 32 বাদ দিলে 32ই থাকে। সো এটা পাচ্ছি হচ্ছে আমরা রুট ওভার 48। সো এত কিলোমিটার/আওয়ার, অর্থাৎ এটাই হচ্ছে আমার সেই সোহেলের ক্ষেত্রে সোহেলের নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। সো এটা আমরা খুবই ইজিলি বের করছি। জাস্ট এখানে তোমার কাজ হচ্ছে, যেহেতু সে এবি বরাবর নৌকা চালিয়ে ডিতে পৌঁছাইছে, তার মানে আমরা স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণটা বের করে ফেলছি, এবং এই কোণের মানটা আমরা একবারেই করছি। এখানে আসলে লব্ধি সূত্র ইউজ না করে
তো এই কোণের মানটা আলফা ইজ ইকুয়াল টু এরকম লেখা যায় কট ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই হচ্ছে নৌকার বেগ, ঠিক আছে। সো এটা পরেরটা কি বলছে দেখো, যে পরেরটা বলছে তোমার এই যে এডি, অর্থাৎ এডি মানে আসলে কি নদীর প্রস্থ এবং সিডি সমান কিনা, অর্থাৎ পরে কিন্তু রোহান ডিফারেন্ট কেজে নৌকা চালাইছে, রোহান হচ্ছে এডি বরাবর নৌকা চালাইছে বাট পৌঁছাইছে কোথায়, সিতে। এখন সে অপর পাড়ের এই যে সিডি দূরত্ব কত হবে এটা বের করতে হবে, ঠিক আছে। সো আমরা এডি এবং সিডি অর্থাৎ নদীর প্রস্থ এবং রোহান অপর পাড়ের যে ডি থেকে সি কতটুকু গেছে এটা আমরা একটু বের করবো। এটা আমরা ইজিলি বের করতে পারি, দেখা যাক। সো এটা আমরা করে ফেলি। ফার্স্ট হচ্ছে আমরা এডি বের করি, অর্থাৎ নদীর প্রস্থ কত এটা বের করি, ঠিক আছে। এডি কত হবে এটা আমরা একটু বের করার ট্রাই করব। তাহলে এখানে আসলে কি মেকানিজম হচ্ছে এটা একটু বোঝার ট্রাই করি আমরা। সোহেল তোমার হচ্ছে এই যে বি বরাবর নৌকা চালাইছে এবং এ থেকে, এবং সে পৌঁছাইছিল কোথায় বলতো, ডিরেক্টলি হচ্ছে এই যে অপর পাড়ের ডি বিন্দুতে পৌঁছাইছে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমরা তোমার স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ বের করে ফেলছিলাম না। এই কোণের মানটা ছিল কত, এই কোণের মানটা ছিল হচ্ছে আমার যে ভি দেওয়া ছিল হচ্ছে তোমার 8 কিলোমিটার পার আওয়ার। সো এই যে আলফার মানটা এটা ছিল হচ্ছে 120 ডিগ্রি। এবং আরেকটা ক্লু বলা আছে দেখো, যে তোমার সোহেল 10 মিনিটে এই যে এডি বরাবর ডিতে পৌঁছায়, তার মানে সোহেল এই যে এবি বরাবর নৌকা চালিয়ে 10 মিনিটে এডি বরাবর ডিতে পৌঁছায়, তার মানে তার নদী পাড়ি দিতে যে সময় লাগতেছে সেই সময়টা বলা আছে। আমরা এখান থেকে কি জানি দেখো, আমরা জানি যে নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে যে সময় হয়, নদী পাড়ি দেওয়ার সময় এইটা কি ছিল, যে নদী পাড়ি দেওয়ার সময় টি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। সেখানে ডি হচ্ছে নদীর প্রস্থ, বাট এখানে নদীর প্রস্থ আসলে কোনটা, এ ডি। টি ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো এডি, ভি হচ্ছে নৌকার বেগ, অর্থাৎ সেই নৌকার বেগ ভি সাইন আলফা। এই আলফা হচ্ছে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। তোমাকে এখানে টি বলা আছে, সোহেলের ক্ষেত্রে টি কত, 10 মিনিট। তার মানে 10 মিনিট মানে কত হবে বলতো, 600 সেকেন্ড। আর ভি কত, নৌকার বেগ, সোহেলের নৌকার বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, এবং আলফা দেওয়া আছে হচ্ছে 120 ডিগ্রি। এটা করলে তুমি আসলে এডি বের করতে হবে আমাকে। এডি ইজ ইকুয়াল টু কত হবে, যে ভি সাইন আলফা ইন্টু হচ্ছে আমার টি, অর্থাৎ ভি সাইন আলফা ইন্টু হচ্ছে টি। সো ভি এর মান 8, সাইন আলফার মান কত 120, আমরা টির মান দেওয়া আছে 600 সেকেন্ড। সো এটা করলে আসলে আচ্ছা আমরা এখানে টিটাকে যেহেতু বেগটাকে রাখছি কিলোমিটার পার আওয়ারে, সো টিটাকে হচ্ছে আমরা ঘন্টায় রাখি। তার মানে টি হচ্ছে তোমাকে 10 মিনিট। তো 10কে যদি আমি 60 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে হচ্ছে আমি টিটা পাবো হচ্ছে ঘন্টায়, কারণ আমরা এখানে কিলোমিটার আওয়ারে রাখতেছি, তার মানে আমরা টাইমটাকে মিনিট থেকে ঘন্টায় নিয়ে যাই, তার মানে 10 ডিভাইডেড বাই 60। সো এটা আছে 0.166, সো এটা আছে তোমার 0.166 আওয়ার, ঠিক আছে। এই মানটা বসাও 0.166 আওয়ার। এখন এটা করলে তোমার আসলে সেই এডি চলে আসবে, অর্থাৎ নদীর প্রস্থ সাইন 120 ইন্টু 8 ইন্টু হচ্ছে 0.166। সো এটা আসে 1.15, অর্থাৎ তুমি এডি বা নদীর প্রস্থ পাচ্ছ 1.15 ডেফিনেটলি কিলোমিটার। তো তুমি এডি পেয়ে গেছো। এখন কাজ হচ্ছে এই যে রোহানের যে ইনফরমেশনটা দেওয়া আছে এইটা দিয়ে আমরা যে অপর পাড়ের সিডি বের করতে হবে। তাহলে রোহানের ক্ষেত্রে খুবই সিম্পল সিনারিও, এটা আমরা একটু চেষ্টা করি যে রোহানের ক্ষেত্রে কি হবে। তাহলে রোহান কিন্তু বোকা মানুষ, সে সোজাসুজি নৌকা চালাই দিচ্ছে, বাট স্রোত তো তাকে আর সোজাসুজি নিয়ে যাবে না। সো রোহান কি করছে, যে এ থেকে ডিরেক্টলি যে ডি বরাবর নৌকা চালাইছে, এবং এই রোহানের যে বেগে নৌকা চালাইছিল সেই বেগটা তোমাকে বলা আছে দেখো 10 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ রোহান নৌকা চালাইছে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে তুমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে স্রোতের বেগ তো আর চেঞ্জ হয় নাই, ঠিক আছে, তোমার তো আর স্রোতের বেগের উপরে কোনো হাত নেই। আচ্ছা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ কত, এটা হচ্ছে রোহানের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার কার ক্ষেত্রে, রোহান। এই ক্ষেত্রে তোমার এই কোণের মানটা আসে হচ্ছে 90 ডিগ্রি। বাট আমি এই যে ডিতে না পৌঁছাই গেছি কোথায় বলো তো, এইরকম ভাবে এই পয়েন্টের সেই সি বিন্দুতে। এখন তোমাকে বলছে যে অপর পাড়ের এই যে সিডি কত হবে, ঠিক আছে। এখন দেখো আমরা এখান থেকে যে এই কোণের মানটা বের করতে পারি,
আচ্ছা আমার এই যে পুরা কোণটা ছিল হচ্ছে আলফা, এই যে এই ক্ষেত্রে আলফার মান কত 90 ডিগ্রি। সো আমরা এখান থেকে হচ্ছে যে লব্ধি ছিল সেই লব্ধির এই যে এই কোণটা বের করব, যে লব্ধি আসলে এই যে ওয়াই এর সাথে যে কোণে আছে আমরা এই কোণটা বের করব। সো এই কোণের মানটা তুমি ধরো হচ্ছে থিটা, তাহলে আমরা এই কোণটা বের করতে পারি না, এই কোণের মানটা আসলে কত হবে বলো তো? যে লব্ধি বের করবো ট্যান সূত্র দিয়ে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লব্ধি আছে কার সাথে, এই দিকে তোমার সেই যে রোহানের নৌকার বেগ, তার মানে সেই রোহানের নৌকার বেগ নিচে থাকবে এবং এই রোহানের নৌকার বেগের বিপরীতে আছে কত ইউ, সেটা হচ্ছে ইউ সাইন আলফা, ডেফিনেটলি আলফার মান 90 ডিগ্রি, ভি প্লাস এটা হচ্ছে ইউ এরই কজ আলফা। সো আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, তার মানে তুমি এখানে পাচ্ছ যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ইউ এর মান 4, সাইন 90-র মান হচ্ছে 1 আর কজ 90-র মান 0, তার মানে এই মানটা 0 হচ্ছে। নিচে পাচ্ছ তুমি হচ্ছে 10, অর্থাৎ এখান থেকে থিটা পাবা tan ইনভার্স 4/10। সো এটা করলে তোমার কোণের মানটা আসে যে tan ইনভার্স 4/10, এটা করলে পাবা হচ্ছে 21.8, 21.80 ডিগ্রি। এখন কথা হচ্ছে আমার আসলে এই কোণের মানটা আমরা বের করছি 21.8, এই কোণের মানটা বের করছি। এখন এই কোণের মানটা দিয়ে আসলে আমার কাজ কি? কাজ আছে, কারণ আমাকে সিডি বের করতে হবে। তাহলে আমি এইখানে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা সিডি বের করে ফেলতে পারি। তো সমকোণী ত্রিভুজ কোনটা বলো তো? সমকোণী ত্রিভুজ হচ্ছে আমার এইটা ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা সিডি বের করব। এখন জিনিসটা আমার এরকম আসতেছে, টিং টিং, এটা হচ্ছে আমার সেই এ, এটা ছিল তোমার ডি, এটা হচ্ছে সেই সি। তো তুমি এই যে এই কোণের মানটা বের করছো, এই কোণের মানটা তোমার 21.8 ডিগ্রি। তো তোমাকে এই যে এডি জানা আছে না, দেখো আমরা আগের কোশ্চেন থেকে বা আগের এডি বা নদীর প্রস্থ বের করে আসছিলাম, এটা ছিল 1.15 কিলোমিটার। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজে কি ইউজ করে আসলে এই যে সিডি বের করতে পারি? তাহলে এই ত্রিভুজের মধ্যে আমি যদি আবার ট্যান নিয়ে নিই, ট্যান 21.8, ট্যান মানে কি লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কোণটা, লম্ব হচ্ছে সিডি আর ভূমি কোণটা হবে এডি, ভূমি হচ্ছে আমার এডি। তো আমার লাগবে সিডি। সো সিডি ইজ ইকুয়াল টু হবে tan 21.8 ইন্টু হচ্ছে এডি। সো এই মানটা বসাইলে তুমি আসলে সিডি পেয়ে যাচ্ছ। তাহলে tan 21.8 ইন্টু হচ্ছে এডি ছিল 1.15। সো এই মানটা আসে 0.459। সো এই মানটা পাচ্ছ 0.459 কিলোমিটার, অর্থাৎ তোমার অপর পাড়ের এই যে সি থেকে ডি এর দূরত্ব কত? 0.459 কিলোমিটার। তার মানে তোমার যেটা বলছে যে এডি এবং সিডি সমান নয়। তাহলে ক্লিয়ারলি তুমি লিখে দিবা, কারণ এখানে এডির মান আসছিল কত? এডির মান ছিল 1.15 কিলোমিটার এবং সিডির মান ছিল হচ্ছে 0.459 কিলোমিটার। তার মানে এডি এবং সিডি কিনা সমান নয়। ঠিক আছে, এখানে আমরা জাস্ট রোহানের ইনফরমেশন থেকে, যেহেতু রোহান তোমার এডি বরাবর নৌকা চালাইছে, সেহেতু তার নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। বাট সে পৌঁছাইছে সিতে, তার মানে তার লব্ধি হচ্ছে এই যে এসি বরাবর। সো আমরা এই যে এই লব্ধি এসি উল্লম্বের সাথে যে কোণে ছিল সেই কোণটা বের করছি তোমার লব্ধির দিকের সূত্র দিয়ে। ওইখান থেকে আসলে এই সমকোণী ত্রিভুজের যে এডিসি সমকোণী ত্রিভুজে আমি আসলে ট্যান 21.8 ইউজ করলে লম্ব হচ্ছে সিডি বাই হচ্ছে ভূমি হচ্ছে আমার এডি। সো এখান থেকে আমি সিডির মানটা বের করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা তোমার 4 নম্বর চ্যাপ্টারের, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আচ্ছা পরের কোশ্চেনটা হচ্ছে আমার 4 নম্বর চ্যাপ্টারের। সো এটা তোমাকে দেওয়া আছে হচ্ছে আচ্ছা একটা বস্তুকে তুমি সুতায় বেঁধে ঘোরাচ্ছ, একবার হচ্ছে উল্লম্ব তলে। উল্লম্ব তল মানে হচ্ছে যে এরকম ঘোরানো, আর অনুভূমিক তল মানে হচ্ছে যে এরকম ঘোরানো। ঠিক আছে, তো দুইটা তলে তুমি একটা বস্তুকে ঘোরাচ্ছ, বাট এখানে কি কি দেওয়া আছে আমরা একটু পরে দেখি। ঠিক আছে, আচ্ছা আমরা উপরেরটা মুছে ফেলি সুবিধার্থে। আচ্ছা, সো আমরা 2 নম্বরটা দেখবো। 2 নম্বর প্রবলেমটা আসলে কি বলছে। আচ্ছা, এটা তোমাকে বলা আছে যে একজন সার্কাসের খেলোয়াড় 60 সেন্টিমিটার দীর্ঘ সুতার এক প্রান্তে 80 গ্রাম ভরের একটি বস্তু বেঁধে উল্লম্ব তলে প্রতি মিনিটে, মানে যে বস্তুর ভর দেওয়া আছে এম 80 গ্রাম এবং 60 সেন্টিমিটার দীর্ঘ একটা সুতা, তার মানে যে উল্লম্ব তলে যে বস্তুটা ঘুরতেছে সেই উল্লম্ব তলের ব্যাসার্ধ কত?
60 সেন্টিমিটার। আচ্ছা, প্রতি মিনিটে, প্রতি মিনিটে মানে 1 মিনিটে 120 বার ঘোরাচ্ছে, ঠিক আছে, এটা বলছে। এখানে আমরা গ নম্বরটা করে ফেলি, যে ওই ইনফরমেশন থেকে যে উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কত হবে। এটা আসলে কি হবে দেখো, যে আমি উল্লম্ব তলে একটা বস্তুকে ঘোরাচ্ছি এই সুতায় বেঁধে, ধরো যে এরকম করে আমি উল্লম্ব তলে একটা বস্তুকে প্রতি মিনিটে 120 বার করে ঘোরাচ্ছি, ঠিক আছে। এখন এই উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কত, এটা আমাকে বের করতে হবে। উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কত, এটা আমরা একটু বের করব। এটা হচ্ছে আমরা কেমনে বের করতে পারি একটু দেখি। সো আমি ধরো একটা বস্তুকে সুতায় বেঁধে এরকম উল্লম্ব তলে ঘুরাচ্ছি। এখন এই বস্তুটা, আচ্ছা, এখন এই যে উল্লম্ব তলের ধরো জিনিসটা হচ্ছে এরকম, এইখানে হচ্ছে তোমার সেই বস্তু, যে বস্তুটা উল্লম্ব তলে ঘুরতেছে এবং উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দু বলছে, উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে সুতার উপরে যে টান কাজ করতেছে সেই টানটা আমরা বের করবো। বস্তু আমার কই আছে, যে এইখানে উল্লম্ব তলে তোমার এই যে বস্তুর যে ভর দেওয়া ছিল, এই ভরটা হচ্ছে 80 গ্রাম। 80 মানে 0.08 কেজি। এবং এই যে কেন্দ্র থেকে তোমার যে বস্তু তুমি বাঁধছো, এই যে সুতার দৈর্ঘ্য দেওয়া আছে বা এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 60 সেন্টিমিটার, তার মানে 0.6 মিটার, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে আমার 0.6 মিটার। এবং প্রতি মিনিটে, অর্থাৎ তোমাকে টাইম বলা আছে 1 মিনিট, তার মানে 60 সেকেন্ড। প্রতি মিনিটে তুমি কতবার ঘোরাচ্ছ, ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে 120 বার। এগুলো তোমাকে বলা আছে। এখন বলছে উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দু, তাহলে ধরো যে এটা হচ্ছে আমার সেই উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দু, অর্থাৎ আমি বস্তুকে যে উল্লম্ব তলের এরকম ঘোরাচ্ছি। উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে যখন বস্তুটা আছে, তখন এই বস্তুর এই সুতা বরাবর এই ঠিক নিচের দিকে কাজ করতেছে কি বলতো, ওজন কাজ করতেছে না। উল্লম্ব তলের সর্বোচ্চ পয়েন্টে বস্তুর যে ওজন আছে, সেই ওজন কত হবে, ডেফিনেটলি mg। এখন এই বস্তুটা আসলে কেন্দ্রের যে বাইরের দিকে একটা বল কাজ করতেছে, যাকে আমরা কি বলি, কেন্দ্র বিমুখী বল। এই বলের মানটা কত ছিল বলতো, mv²/r, অর্থাৎ এটা হচ্ছে আমার সেই বস্তুর কেন্দ্র বিমুখী বল, যে বলটা কাজ করতেছে ঠিক কেন্দ্রের বাইরের দিকে। এখন বস্তুটাকে সুতার টান কাজ করতেছে কোন দিকে বলতো, সুতার টানটাও আসলে আমার কেন্দ্রের দিকে আছে, তার মানে সেই টান কত, টি। সো এখন যেহেতু বস্তুটা উল্লম্ব তলে ঘুরতেছে, তার মানে এই যে কেন্দ্রের দিকে যে বলগুলো আছে, কেন্দ্রের দিকে যে বল আছে সেই বলের সমষ্টি ইজ ইকুয়াল টু কেন্দ্রের বাইরের দিকে যে বল আছে সেইটা হবে। অর্থাৎ যেহেতু বস্তু উল্লম্ব তলে ঘুরতেছে, তার মানে কেন্দ্রের দিকে বলের সমষ্টি ইজ ইকুয়াল টু কেন্দ্রের বাইরে যে বল আছে সেই বল। অর্থাৎ তুমি এরকম লিখতে পারবা যে টি প্লাস mg, টি প্লাস mg একই দিকে ইজ ইকুয়াল টু হবে mv²/ r। সো আমাকে এইখান থেকে টান টি ইজ ইকুয়াল টু বের করতে হবে mv²/r মাইনাস mg। সো এখানে আমরা একটু চেঞ্জ করে নিব, যে এম ভি মানে কি লেখা যায় বলতো, ওমেগা আর লেখা যায় না, তার স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস এম জি। তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে একটা আর কেটে যাবে, সো এম ওমেগা স্কোয়ার ইন্টু আর মাইনাস এম জি। বাট ওমেগার মানটা দেওয়া নেই, যে কৌণিক বেগটা আসলে কত। সো এটাকে আমি আবার চেঞ্জ করতে পারি, যে এম ইন্টু ওমেগা মানে কত লেখা যায়, 2πn/t লেখা যায় না, তার স্কোয়ার ইন্টু আর মাইনাস এম জি। এইখানে তোমার মান বসাইলেই কাজ শেষ, কারণ এম এর মান দেওয়া আছে, এন দেওয়া আছে ঘূর্ণন সংখ্যা, আর টি বলা আছে যে প্রতি মিনিটে mg। অর্থাৎ উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে আমি সেই টানের মানটা বের করে ফেলতে পারতেছি, এবং এটা হবে হচ্ছে এম এর মান 0.08, সো টুয়াইস পাই এন কত 120, টি দেওয়া আছে 60, তার স্কোয়ার ইন্টু আর এর মান 0.6 মাইনাস এম হচ্ছে 0.08 ইন্টু জি হচ্ছে 9.8। অর্থাৎ আমি সর্বোচ্চ পয়েন্টে যে টান পাচ্ছি, সেই টানের মানটা তোমার ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 6.788 নিউটন। অর্থাৎ এটা হচ্ছে 6.788 নিউটন। এটাই তোমার সেই আনসার, যে একটা বস্তুকে আমি উল্লম্ব তলে ঘুরাইলে যে উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে যে টান কাজ করতেছে, সেই টানটা হবে হচ্ছে টি প্লাস mg ইজ ইকুয়াল টু mv²/r। সো এটা আমরা এখান থেকে লিখছি, উল্লম্ব তলে থাকলে বস্তুর ওজন কাজ করে নিচের দিকে, এবং সুতায় যে টান আছে সেই টানটাও কাজ করতেছে কোন দিকে বলতো, নিচের দিকে। দেন এই টান এবং mg কে ব্যালেন্স করতেছে হচ্ছে কেন্দ্র বিমুখী বল mv²/r। তার মানে আমরা টি প্লাস mg ইজ ইকুয়াল টু mv²/r। দেন এখান থেকে ভির মানটাকে আমরা রিপ্লেস করছি ওমেগা আর দিয়ে, দেন ওমেগা সমান আবার লেখা যায় 2πn/t। সো এই মানটা বসালে তুমি আসলে উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে সুতায় যে টান আছে সেই টানটা বের করে ফেলতে পারতেছো, ঠিক আছে।
আচ্ছা পরেরটা কি বলছে দেখো। আচ্ছা পরে তিনি সুতার দৈর্ঘ্য 10% কমাই দিয়েছে, যে পরে তিনি সুতার দৈর্ঘ্য 10% কমিয়ে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বাড়াইছে। এখানে দুইটা কাজ করছে সে, সুতার দৈর্ঘ্য 10% কমাই দিছে এবং ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করে বস্তুটিকে অনুভূমিক তলে ঘোরাতে থাকেন। আচ্ছা মানে প্রথমে ঘোরাচ্ছিল উল্লম্ব তলে, পরে নিয়ে আসছে কি অনুভূমিক তলে। আচ্ছা এই ক্ষেত্রে তোমার আচ্ছা আমাদের পরের ক্ষেত্রে হচ্ছে যখন বস্তুটাকে আমরা যে অনুভূমিক তলে ঘুরাইছিলাম, তখন হচ্ছে তোমার সুতার দৈর্ঘ্য হচ্ছে 10% কমাইছে, তার মানে আগে ছিল 0.6, মানে এখান থেকে 0.6-এর 10% কমাইছে, তার মানে নতুন যে দৈর্ঘ্য আসতেছে বা তোমার নতুন যে অনুভূমিক তলে বস্তুটা ঘুরতেছিল সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আসতেছে 0.54 মিটার। দেন তোমার প্রতি মিনিট 60 সেকেন্ডই আছে। দেন এই ক্ষেত্রে তার ঘূর্ণন সংখ্যা কি করছে, ঘূর্ণন সংখ্যা হচ্ছে 5% বাড়াই দিছে, অর্থাৎ আগে ছিল 120, দেন পরে হবে হচ্ছে 120-এর 5/100, তাহলে 5% বৃদ্ধি করলে তোমার এটা আসে 126। দেন তোমাকে বের করতে হবে হচ্ছে কৌণিক ভরবেগ L2। তাহলে আমার দেখো আমি আগের কোশ্চেনটাতে তোমার কৌণিক ভরবেগ বের করতে গেলে যে L1 এর এই ইকুয়েশনে মানটা বসাইছি, সো আমি এইটাকেই আসলে পরেরটার ক্ষেত্রে লিখতেছি যে L2 = m ইন্টু টোয়াইস পাই, ঘূর্ণন সংখ্যা চেঞ্জ হয়েছে তার মানে n প্রাইম বাই টি প্রাইম ইন্টু হচ্ছে আর প্রাইম তার স্কোয়ার। এখন এটা মান বসাও যে বস্তুর ভর তো সেমই আছে, টোয়াইস পাই এন প্রাইম কত হবে 126, টি হচ্ছে আমার 60 এবং আর কত, আর এর মান হচ্ছে যে 10% কমাইলে এটা আসে হচ্ছে আর প্রাইম 0.54, এটা আসে 0.54 তার স্কোয়ার। এটা করলে তুমি আসলে সেই কৌণিক ভরবেগটা পেয়ে যাচ্ছ পরের ক্ষেত্রে, এবং এই মানটা আসে 0.307, এবং এই মানটা আসে তোমার হচ্ছে 0.307, এটা পাবো হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো তোমাকে বলছিল যে ঘোরানোর সময় কৌণিক ভরবেগ সমান হবে কিনা, তাহলে ডেফিনেটলি কৌণিক ভরবেগ সমান হচ্ছে না, অর্থাৎ আমি যখন একটা বস্তুকে উল্লম্ব তলে ঘোরাচ্ছিলাম তো ওই ক্ষেত্রে একটা ডিফারেন্ট কেস ছিল, এবং ওই বস্তুটাকে যখন হচ্ছে আমি সুতার দৈর্ঘ্য 10% হ্রাস করে এবং ঘূর্ণন সংখ্যা প্রতি মিনিটে 5% বৃদ্ধি করে অনুভূমিক তলে ঘোরাইছি, তখন আসলে কৌণিক ভরবেগের মানটা আর সেম আসে নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার কথা, অর্থাৎ উল্লম্ব তলে ঘুরাইলে আসে 0.361 এবং অনুভূমিক তলে ঘুরাইলে আসে হচ্ছে 0.307 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার কথা। রাজশাহী বোর্ড ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমাদের 3 নম্বর যে প্রবলেমটা ছিল এটা তোমার কাজ শক্তি ক্ষমতার পঞ্চম চ্যাপ্টারের, সেটা হচ্ছে কুয়ার অঙ্ক দিছে। এ এবং বি দুইটা পানিপূর্ণ কুয়া, যাদের গভীরতা দেওয়া আছে 12 মিটার, এ কুয়ার গভীরতা 12 মিটার এবং বি কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার, এবং এদের ব্যাস দেওয়া আছে, এর হচ্ছে 1.8 এবং বি এর ব্যাস কত 2 মিটার। এক্স এবং ওয়াই দুইটা পাম্প যাদের কর্মদক্ষতা বলা আছে, এক্স এর হচ্ছে 70% এবং ওয়াই এর কত 60%। এক্স পাম্পটি এ কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করে, যে এক্স যে পাম্পটা ছিল সেই পাম্পটা এ কুয়াকে 24 মিনিটে কি করে পানি শূন্য করে, এটা বলা আছে করতে পারে। তো ওকে বলছে যে ওয়াই পাম্পের ক্ষমতা দেওয়া আছে, এটা ওয়াই পাম্পের ক্ষমতা 2.4 এইচপি। সো কোশ্চেন করছে যে এক্স পাম্পটির ক্ষমতা কত হবে, সো আমরা এক্স পাম্পটার ক্ষমতা কত এটা বের করবো। ঠিক আছে, যে এক্স পাম্পটার আসলে প্রদত্ত ক্ষমতা কত বা ইনপুট ক্ষমতা কত এটাই আমরা বের করবো, নট কার্যকর ক্ষমতা। ঠিক আছে, কারণ এখানে আমাকে এই যে ওয়াই পাম্পের ক্ষমতা যেহেতু বলা আছে সেটা হচ্ছে ইনপুট ক্ষমতা, অর্থাৎ আমি যে ক্ষমতার পাম্প ইউজ করতেছি সেই ক্ষমতা হচ্ছে 2.4 এইচপি। সো আমি এক্স পাম্পটির কি বের করবো, এক্স পাম্পটির হচ্ছে প্রদত্ত ক্ষমতা বা ইনপুট ক্ষমতা বের করবো, এটা আমাকে বের করতে হবে। এক্স পাম্পটা কি করতেছে, এক্স পাম্পটা এ কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করে। এখন তোমাকে যে এ কুয়া সম্পর্কে কি কি বলা আছে এটা একটু লিখো 3 নম্বর সমস্যার ক্ষেত্রে। তোমাকে হচ্ছে যে এক্স পাম্প দিয়ে আমরা কি করছি, যে এ কুয়াকে পানি শূন্য করছি, তাহলে এ কুয়ার ক্ষেত্রে তোমাকে দেওয়া আছে কি বলো, যে এ একটা পানিপূর্ণ কুয়া যার গভীরতা কত 12 মিটার, অর্থাৎ এই কুয়ার তোমাকে যে গভীরতা ছিল এটা কত 12 মিটার। তো এই কুয়াটা হচ্ছে একদম পানিপূর্ণ আছে, পানিপূর্ণ কুয়া, গভীরতা হচ্ছে আমার 12 মিটার, এবং এই কুয়াটার যে ব্যাস ছিল এটা হচ্ছে 1.8, তাহলে এই কুয়াটার ব্যাসার্ধ কত হবে, ডেফিনেটলি 0.9 মিটার। সো ব্যাসকে আমি 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। আচ্ছা এখন এই কুয়াটি কি করছে যে 24 মিনিটে পানি শূন্য করতে পারে, মানে পানি শূন্য করার টাইম কত 24 মিনিট। 24 মানে আসলে কত সেকেন্ড, 24 ইন্টু 60 সেকেন্ড। ঠিক আছে,
So, এখন এই কুয়ার অঙ্কে তোমাকে আসলে দুইটা জিনিস বের করতে হয়। একটা হচ্ছে তুমি কুয়ার মধ্য থেকে আসলে গড় যে উচ্চতায় পানি উঠাচ্ছ সেই গড় উচ্চতা, এবং কুয়ার মধ্যে মোট যতটুকু পানি ছিল সেই মোট পানির ভর বের করতে হবে। তো দুইটা জিনিস, একটা হচ্ছে তুমি কুয়ার ভেতর থেকে পানি যে গড় উচ্চতায় উঠাচ্ছ সেই গড় উচ্চতা এবং মোট পানির ভর। তাহলে আমরা যেহেতু পুরো কুয়াটাকেই খালি করতেছি, তো এই ক্ষেত্রে আমরা জাস্ট, যদি পানিপূর্ণ কুয়া ছিল তাহলে পানিপূর্ণ কুয়ার একদম উপরি লেভেল চিন্তা করো। তাহলে উপরি লেভেলের ক্ষেত্রে তুমি ধরো এটা হচ্ছে H1, তাহলে একদম এই যে কুয়ার মুখের বা উপরের পানি উঠাইতে হয় তোমার হচ্ছে 0 মিটার উপরে, এবং আমরা একদম চিন্তা করবো হচ্ছে একদম নিচের লেভেল বা বটম লেভেলে। বটম লেভেল হচ্ছে H2, তাহলে H2 কে তোমার এইখানের পানি উঠাইতে হবে কোথায়, একদম উপরে। তার মানে এটা হবে হচ্ছে আমার সেই 12 মিটার। তাহলে এই ক্ষেত্রে তোমার যে গড় উচ্চতা হচ্ছে, বা এই এ কুয়াটাকে তুমি পানি শূন্য করতে গেলে গড় যে উচ্চতায় পানি উঠাচ্ছ সেই গড় উচ্চতা, এটা ধরো হচ্ছে এইচ ড্যাশ, এবং এটা হবে 0 + 12 বাই হচ্ছে 2, অর্থাৎ এই যে H1 এবং H2 এর গড় উচ্চতা। সো এটা হচ্ছে আমাদের 6 মিটার, এবং বের করতে হবে হচ্ছে কি বলতো, পানির ভর, অর্থাৎ এই সমস্ত কুয়ার মধ্যে কতটুকু পানি ছিল সেই পানির ভর বের করবো। তাহলে আমরা জানি যে M = কত, রো ইন্টু ভি। সো এটা M = লেখা যায় রো, ভি মানে কি লেখা যায়, পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে এই যে কুয়ার গভীরতা কত ছিল বলতো, 12 মিটার। কারণ সমস্ত কুয়ার পানি আমি উঠাচ্ছি, তার মানে তোমার এই সিলিন্ডারটার পুরা আয়তনটাই হবে, তার মানে পুরা আয়তন জুড়েই তোমার পানি ছিল। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার 12। এম এর মান আমরা পাবো, এটা হচ্ছে 1000, পায়ের মান 3.14, আর হচ্ছে কত 0.9 স্কোয়ার ইন্টু হচ্ছে 12। সো এটা করলে তুমি আসলে যে এ কুয়ার মোট পানির ভরটা পেয়ে যাবে। সো এটা ক্যালকুলেশন করলে তোমার আসে হচ্ছে মোট পানির ভর 30536.3। এটা আসে হচ্ছে 30536.3 কেজি, অর্থাৎ এ কুয়ার মধ্যে মোট পানি ছিল কত কেজি, এত কেজি। সো এই পানি উঠাচ্ছি এবং যে গড় উচ্চতায় উঠাচ্ছি সেই উচ্চতা হচ্ছে 6 মিটার। সো এইটা দিয়ে আমরা পাম্পটার ক্ষমতা কত আছে এটা বের করে ফেলতে পারবো। পাম্পটার ক্ষমতা কত, তাহলে আমরা এইখানে ছোট্ট করে ক্ষমতাটা বের করে ফেলি। যে পাম্পের ক্ষমতা, যে পাম্পের ক্ষমতা, এই ক্ষমতা ডেফিনেটলি কি বলতো, কার্যকর ক্ষমতা। যে পাম্পের যে কার্যকর ক্ষমতা এটা আমরা বের করতে পারি। যে পাম্পের কার্যকর ক্ষমতা এটাকে আমরা ধরলাম হচ্ছে পি আউট, মানে আউটপুট ক্ষমতা, অর্থাৎ ওই পাম্প দিয়ে আসলে আমি কি পরিমাণ কাজ পাচ্ছি সেই কার্যকর ক্ষমতা পি আউট হবে mg h ড্যাশ বাই হচ্ছে টি। সেখানে তুমি প্রত্যেকটা মান বসাইলেই তোমার কাজ শেষ। এম এর মান তোমাকে দেওয়া আছে 30536.3, জি কত হবে 9.8, আর এইচ ড্যাশ কত 6, আর টি হচ্ছে আমার 24/60। সো এটা করলে তুমি সেই পাম্পের পি আউটপুট বা কার্যকর ক্ষমতা পেয়ে যাবা, এবং এই মানটা আসে 1246.9, এই মানটা তোমার আসে 1246.9 ওয়াট। সো এটা হচ্ছে আমার সেই পাম্পের কার্যকর ক্ষমতা। আমি যদি এখন ইনপুট ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা বের করতে চাই তাহলে এটা কত হবে, এটা আমরা একটু মুছে দেই। যে ইনপুট ক্ষমতা বের করব আমরা, বা প্রদত্ত ক্ষমতা, আমাকে ইটা দেওয়া আছে, ইটা আমরা লিখতে পারি যে পি আউট বাই হচ্ছে পি ইন। ইন মানে হচ্ছে ইনপুট বা প্রদত্ত ক্ষমতা, আর আউট মানে হচ্ছে কার্যকর ক্ষমতা, ইনটু হচ্ছে 100%। তোমাকে এই যে এ পাম্পের ক্ষেত্রে, এক্স পাম্পের ক্ষেত্রে কর্মদক্ষতা কত ছিল, 70%, তাহলে এটা হচ্ছে 0.7, আউটপুট কত আসছে 1246, 1246.9 ইন। আচ্ছা, আমরা আউটপুট পাইলাম হচ্ছে এত, ইনটা বের করবো এ পাম্পের আসলে প্রদত্ত ক্ষমতা কত ছিল এটা। তাহলে এটা তুমি পাবা হচ্ছে যে পি ইন ইজ ইকুয়াল টু 1246.9 ডিভাইডেড বাই 0.7। এটা করলে তোমার আসে হচ্ছে 1246.9 ডিভাইড বাই 0.7, সেটা আসছে তোমার 1781.28। পাম্পের যে কার্যকর ক্ষমতা এটা আসে হচ্ছে আমার পি ইন 1781.28 ওয়াট। ঠিক আছে, তো আমি ওয়াট থেকে এইচপিতে আসতে পারবো, জাস্ট এটাকে 746 ভাগ দিলে আসলে তোমার এইচপি চলে আসতেছে। সো এটা আমরা বের করে ফেলছি। সো পরের কোশ্চেনটা তোমাকে করছে যে এক্স এবং ওয়াই পাম্প দ্বারা বি কুয়াকে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা। আচ্ছা, আমরা এই যে এক্স পাম্পের আউটপুটটা কত ছিল এটা একটু লিখে রাখি। এক্স পাম্পের কার্যকর ক্ষমতা, কারণ এটা আমার পরের কোশ্চেনটাতে লাগবে। সো এটা ছিল 1246।
এটা কিন্তু এক্স পাম্পের, ঠিক আছে। এক্স পাম্পের ক্ষমতা হচ্ছে, কার্যকর ক্ষমতা 1246.9 ওয়াট। এখন বলছে যে এক্স এবং ওয়াই পাম্প দ্বারা বি কুয়াকে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা। সো এক্স পাম্প এবং ওয়াই পাম্প দিয়ে আমি বি কুয়াটাকে একই সময়ে পানি শূন্য করতে পারবো কিনা এটা বের করবো, তার মানে টাইম বের করতে হবে। সো এটা আমরা বের করে ফেলতে পারি। দেখো এই কোশ্চেনে তোমাকে আমরা ফার্স্টে হচ্ছে এই যে এক্স পাম্প দ্বারা বি কুয়াকে পানি শূন্য করতে সময়, বি কুয়াকে পানি শূন্য করতে সময় বের করবো আমরা। এক্স পাম্প দ্বারা বি কুয়াকে পানি শূন্য করতে কত সময় লাগতেছে সেই সময়ের মানটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমরা এক্স পাম্পের ক্ষেত্রে এই যে সময় সমান কি জানি, যে আমরা ক্ষমতা মানে পি আউট ইজ ইকুয়াল টু লেখা যায় যে এম জি এইচ ড্যাশ বাই হচ্ছে টি। তো আমার এখান থেকে সেই এক্স পাম্পের ক্ষমতা টি এক্সটা বের করতে হবে। কিন্তু এইখানে কিন্তু হচ্ছে আমরা কোন কুয়া খালি করতেছি, বি কুয়া না। তার মানে এই যে এম হবে হচ্ছে বি কুয়ার মধ্যে যে পানি ছিল সেই সমস্ত পানির ভর, এবং এইচ ড্যাশ এটা হবে হচ্ছে বি কুয়ার গড় উচ্চতা, এবং এই যে পি আউট এটা হচ্ছে এক্স পাম্পের কার্যকর ক্ষমতা, যেটা আমরা আগের কোশ্চেন থেকে বের করে ফেলছি। অর্থাৎ এক্স পাম্পটা থেকে তুমি আসলে কি পরিমাণ কার্যকর ক্ষমতা পাচ্ছ সেই ক্ষমতা হচ্ছে আমার এটা। সো এটাকে আমরা আসলে কাজে লাগাবো যে এক্স পাম্পের ক্ষেত্রে কার্যকর ক্ষমতা কত আছে এটা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বি কুয়ার ক্ষেত্রে আমাকে বের করতে হবে হচ্ছে কতটুকু পানি আছে বা এই জিনিসগুলো। তাহলে আমরা এটা একটু বের করে ফেলি যে বি কুয়ার ক্ষেত্রে, বা আমরা এখানে এটাকে লিখে ফেলি টি এক্স ইজ ইকুয়াল টু কত লেখা যায়, এম জি এইচ ড্যাশ বাই হচ্ছে পি আউট। সো পি আউট মানে হচ্ছে যে এক্স পাম্পের কার্যকর ক্ষমতা, এটা ছিল হচ্ছে 1246.9। তাহলে আমার বি কুয়ার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে মনে করো তোমার সেই বি কুয়া। বি কুয়ার ক্ষেত্রে এই যে বি কুয়ার পুরা গভীরতা ছিল হচ্ছে আমার 12 মিটার, 10 মিটার, বি কুয়ার ক্ষেত্রে 10 মিটার, এবং এর ব্যাসার্ধ দেওয়া ছিল ব্যাস দেওয়া ছিল 2 মিটার, মানে ব্যাসার্ধ হচ্ছে আমার 1 মিটার। এটার গড় উচ্চতা বের করতে হবে। তার মানে আমি এই যে একদম উপরের অঞ্চলের পানি উঠাবো হচ্ছে 0 মিটার উপরে, আর একদম নিচের অঞ্চলের পানি উঠাবো কোথায়, এই পানিটুকুনকে এইখানে নিয়ে আসতে হবে। তার মানে কতটুকুন উপরে, 10 মিটার উপরে। তাহলে আমরা এখান থেকে যে গড় উচ্চতা এটা পাচ্ছি হচ্ছে যে তুমি যে গড় উচ্চতায় পানি উঠাচ্ছ সেই গড় উচ্চতা এইচ ইকুয়াল টু হবে 0 + 10 বাই হচ্ছে 2, তার মানে 5 মিটার। এবং পানির ভর বের করে ফেলো, যে এম ইজ ইকুয়াল টু রো, ভি মানে কত দেখা যায় পাই আর স্কোয়ার ইন্টু পুরা কুয়াটাই খালি করতেছি, তার মানে 10। এটা তোমার আসছে হচ্ছে 10⁻³ পায়ের মান, আর কত 1 স্কোয়ার ইন্টু হচ্ছে আমার 10। এটা করলে তুমি আসলে এই সমস্ত কুয়ার মধ্যে যে পানি ছিল এটা বের করে ফেলতে পারবা। 31 41 6, সেটা হচ্ছে 31 41 6 কেজি। বি কুয়ার মধ্যে যে পানি ছিল সেই পানির ভর হচ্ছে 31 41 6 কেজি। এইখানে তুমি মান বসাই দিবা, যেই তুমি হচ্ছে এক্স পাম্প দিয়ে আসলে বি কুয়াটাকে পানি শূন্য করতে কত সময় লাগবে সেটা বের হয়ে যাবে। এম এর মান আসছে তোমার যে 31 41 6, জি হচ্ছে 9.8, এবং গড় উচ্চতা কত 5, আর পি আউটপুট কত 1246.9। আমি এখানে টি এক্সটা পেয়ে যাচ্ছি। এটা করলে তোমার আসে হচ্ছে 31 41 6 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 5 ডিভাইডেড বাই 1246.9। সেটা করলে বাবা হচ্ছে 1234.56, অর্থাৎ তোমার টাইমটা আসে এটা হচ্ছে 1234.56 এত কি বলতো সেকেন্ড, এত সেকেন্ড। সো আমি মিনিটে আনলে এটা পাবো হচ্ছে 60 দিয়ে ভাগ দিতে হবে, সেকেন্ডে আসছে 1234.56, আনসার বাই হচ্ছে 60, সেটা পাবো হচ্ছে 20.57 মিনিট। সো তোমার এটা আসে হচ্ছে 20.57 মিনিট। এটা হচ্ছে আমার এক্স পাম্প দিয়ে বি কুয়াটাকে পানি শূন্য করতে গেলে কত সময় লাগতেছে সেই সময়টা। এখন সিমিলার ভাবে তুমি ওয়াই পাম্প দ্বারা বি কুয়াকে পানি শূন্য করবা, এবং এই ক্ষেত্রে কত সময় লাগবে সেটা বের করতে হবে। এখন বি পাম্পের, আচ্ছা ওয়াই পাম্পের ক্ষমতা দেওয়া আছে 2.4 এইচপি, ঠিক আছে। এবং ওয়াই পাম্পের এটা হচ্ছে এই ক্ষমতা মানে কিন্তু হচ্ছে প্রদত্ত ক্ষমতা। আমরা প্রদত্ত ক্ষমতা জানি ওয়াই পাম্পের, এবং ওয়াই পাম্পের দক্ষতা জানি 60%। তাহলে ওয়াই পাম্পের ইনপুট ক্ষমতা, সরি ইনপুট না আউটপুট বা কার্যকর ক্ষমতা বের করতে পারবো না। আচ্ছা আমরা এটা করে ফেলি,
আচ্ছা, আমার এই জিনিসটা লাগবে কিন্তু পানির ভর, কারণ আমি বি কুয়াটাকেই খালি করতেছি। তো এখন যে ওয়াই পাম্প দ্বারা হচ্ছে আমরা বি কুয়াকে খালি করতে কত সময় লাগবে এটা বের করব। ওয়াই পাম্প দ্বারা দ্বারা বি কুয়াকে পানি শূন্য করতে সময়, ওয়াই পাম্প দ্বারা বি কুয়াকে পানি শূন্য করতে সময় কত হবে এইটা আমরা বের করব। এখন দেখো তোমাকে হচ্ছে যে ওয়াই পাম্পের ক্ষেত্রে কর্মদক্ষতা বলা আছে, এটা ওয়াই ইজিক্যাল টু আমরা লিখলাম হচ্ছে পি আউট, মানে ওয়াই পাম্পের কার্যকর ক্ষমতা বাই হচ্ছে ওয়াই পাম্পের ইনপুট ক্ষমতা। ঠিক আছে, তাহলে এটা ওয়াই মানে বি পাম্পের কর্মদক্ষতা কত 60%, 60% মানে 0.6, যে আউটপুটটা আমি বের করব ওয়াই পাম্পের। আর ইন কত হবে, ইন হচ্ছে যে 2.4 এইচপি, সেটাকে তুমি একটু কষ্ট করে ওয়াটে নিয়ে যাও, 2.4 ইন্টু 746, এটা ওয়াটে চলে আসতেছে। সো এটা পাবা তোমার সেই পি আউট ইজ ইকুয়াল টু 0.6 ইন্টু 2 ইন্টু 746। সো এটা করলে তোমার সেই বি পাম্পের কার্যকর ক্ষমতা আসতেছে, এবং এই মানটা হবে হচ্ছে 746 ইন্টু 2 ইন্টু 0.6, সেটা আসে 895.2। এটা তোমার আসে হচ্ছে 895, আচ্ছা 895.2 ওয়াট, অর্থাৎ বি পাম্পের কার্যকর ক্ষমতা কত 895.2 ওয়াট। আচ্ছা, আমরা পানির ভর জানি 31, 41, 6 এত কেজি। এখন আমাকে বের করতে হবে কি বলতো, এখন আমাকে বের করতে হবে হচ্ছে সময়। তো আমি যে বি ওয়াই পাম্পের কার্যকর ক্ষমতা পেয়ে গেছি, এখন এটা দিয়ে আমি আসলে সময় বের করে ফেলতে পারি। বি পাম্পের ক্ষেত্রে সময় বের করো, আমরা একবার এটা লিখে দিই যে ওয়াই পাম্প, বি পাম্প না, বি হচ্ছে কুয়া আর ওয়াই হচ্ছে পাম্প। ঠিক আছে, ওয়াই পাম্প, সো টি ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে এম। সো এম এর মান হচ্ছে যে বি কুয়ার মধ্যে যে পানি ছিল সেই পানির ভর 31, 41, 6, জি হচ্ছে 9.8, আর এইচ কত হবে গড় উচ্চতা 5, এবং এখানে তোমার আউটপুট ক্ষমতা কত 895.2। সো এটা করলে তুমি ওয়াই পাম্পের ক্ষেত্রে সময় পেয়ে যাচ্ছ। সো এইটা তোমার আসে হচ্ছে 31416 into 9.8 into 5 divided by answer। আচ্ছা, এটা আমরা আবার করি, 31416 into 9.8 into হচ্ছে 5 divided by 895.2, এটা আসে হচ্ছে তোমার 1719.5, এটা 1719.5, সেটা তোমার 1719.5 সেকেন্ড। সো মিনিটে আনলে কত হবে বলো, মিনিটে আনলে 60 ভাগ দিয়ে দিও, তার মানে আনসার ডিভাইডেড বাই 60, এটা আসে তোমার 28.65, এটা আসে 28.65 মিনিট। ঠিক আছে, তার মানে এই যে এক্স পাম্প এবং ওয়াই পাম্প দ্বারা বি কুয়াটাকে সম্পূর্ণ পানি শূন্য করতে আসলে একই পরিমাণ সময় লাগতেছে না, অর্থাৎ আমার ওয়াই পাম্পের ক্ষেত্রে বি কুয়াটাকে পানি শূন্য করতে গেলে টাইমের মানটা কি হচ্ছে বেশি হচ্ছে তোমার এক্স পাম্প অপেক্ষা। সো এটাই, এই টাইপের কোশ্চেন আসলে তোমাকে দুইটা জিনিসটা নিয়ে বেশি ভোগাবে। একটা হচ্ছে তোমার কুয়ার মধ্যে তুমি যে গড় উচ্চতায় পানি উঠাচ্ছ সেই উচ্চতা, আর হচ্ছে তুমি কুয়ার ভিতর থেকে যতটুকু পানি উঠাচ্ছ সেই পানির ভর, এবং তুমি যখন সময় বের করবা তো সময়ের যে সূত্রটা লিখতে হয় যে পি ইজ ইকুয়াল টু কত ডাব্লিউ বাই টি। এই পিটা কিন্তু অলওয়েজ তোমাকে আউটপুট অর্থাৎ কার্যকর ক্ষমতা এটা বসাইতে হবে, নট ইনপুট। ঠিক আছে, এটা হচ্ছে আমার যে তোমার এই যে ডাব্লু পরিমাণ কাজ করতে আসলে কি পরিমাণ তোমার ক্ষমতা কার্যকর আছে সেই কার্যকর ক্ষমতা। ঠিক আছে, আচ্ছা এরপরের অঙ্ক 4 নম্বরটা, এটা তোমার ভেক্টর চ্যাপ্টারের, আসলে তোমার একাধিক ভেক্টরের লম্ব অংশে বিভাজন। ঠিক আছে, তো লম্ব অংশ সূত্রের সাহায্যে এটা আমরা করতে পারবো। তোমার ও বিন্দুতে 3টা ভেক্টর আছে F1, F2 এবং F3, এবং 3টা ভেক্টরের মান দেওয়া আছে 11, 22 আর হচ্ছে 33। এখন এই যে বি ভেক্টরটা মানে F2 ভেক্টরটা তোমার এক্স এর সাথে মানে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, এবং F3 এই ভেক্টরটার মান 33, এবং এটা তোমার ওয়াই এর সাথে আছে 30 ডিগ্রি কোণ। এখন বলছে যে বস্তুকোণের উপর লব্ধি বল কত হবে, তার মানে এই যে একাধিক বলের আমি আসলে লব্ধি বের করবো, এটা তোমার আসলে লম্বাংশ সূত্রের সাহায্যে। ঠিক আছে, আমি 3টা ভেক্টরকে আসলে লম্বাংশে বিভক্ত করে আসলে লব্ধির মানটা কত হয় এটা বের করে ফেলবো। ঠিক আছে, তো এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে 4 নম্বরে, 4-এর গ। তো জিনিসটা হচ্ছে আমরা এরকম চিত্রটা একটু আঁকাইতে হবে, কারণ এদিকে তোমার কাজ করতেছে কত
এদিকে সেই F1 যার মান তোমাকে দেওয়া আছে 11 নিউটন, এবং এই দিকে তোমার কাজ করতেছে F2 ভেক্টর যার মান হচ্ছে 22 নিউটন, এবং এই দিকে বা এই কোণের মানটা ছিল 60 ডিগ্রি, এবং এই দিকে তোমার আছে হচ্ছে F3 এবং এই ভেক্টরটার মান হচ্ছে 33 নিউটন, এবং এই কোণটা তোমাকে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে এখানে এই যে ও বিন্দুতে যে তিনটা ভেক্টর কাজ করতেছে, এই তিনটা ভেক্টরকে লম্বাংশে বিভক্ত করব, অর্থাৎ যে F1 F2 এবং F3 কে। সো এই তিনটা ভেক্টরের আমার যে x উপাংশ, এটা আমরা লিখি x উপাংশ কত, x উপাংশের সমষ্টি, এটা লিখো x উপাংশের সমষ্টি, অর্থাৎ তিনটা ভেক্টরকে আমি যদি x উপাংশে বিভক্ত করি বা অনুভূমিক উপাংশের সমষ্টি, এটাও লিখতে পারো। x উপাংশ মানে আসলে কি, আমরা অনুভূমিক ধরছি, x মানে আসলে অনুভূমিক উপাংশের সমষ্টি, এটা লিখে হচ্ছে fx। fx ইজ ইকুয়াল টু কত হবে বলো? এটা হবে হচ্ছে, দেখো যে F1 ভেক্টর x অক্ষের সাথে কত কোণে আছে, F1 ভেক্টর তো x অক্ষ বরাবরই কাজ করতেছে, তার মানে F1 ভেক্টর x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে আছে, মানে এটা হচ্ছে তোমার F1 cos 0 প্লাস এরপরে আসে হচ্ছে F2। সো আমরা হচ্ছে এই যে ঘড়ির কাঁটার দিকে চিন্তা করব কোনটা, অর্থাৎ এই যে F2 তোমার যে x এর সাথে এই যে কোণে আছে এই কোণটা আমাকে বের করতে হবে। ডেফিনেটলি এই কোণের মানটা কত, 90 ডিগ্রি, যে এইটুকুন হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 60 হইলে তোমাকে এই কোণটা কত হবে, 30। তার মানে এই যে F2 ভেক্টর এই যে x অক্ষের সাথে যে কোণে আছে সেই কোণটা হবে 90 প্লাস 30, তার মানে এটা হচ্ছে তোমার F2 cos 90 প্লাস 30, তার মানে হচ্ছে 120 ডিগ্রি, প্লাস F3 cos, কোণের মান কত হবে, যে F3 তোমার যে x এর সাথে যে কোণে আছে যে এই কোণটা, তো এই কোণটা মানে কত, এইখানে 90, এইটুকুন 90, তার মানে 180। এই যে এই পরের কোণটা কত হবে, এই পরের কোণটা হচ্ছে তোমার এইটুকুন 30 হলে এই কোণটা কত হবে 60, তার মানে 180 প্লাস 60, তার মানে 240 ডিগ্রি। সো এটা করলে তোমার আসলে কাজ শেষ, x উপাংশটা আমরা পেয়ে যাচ্ছি। F1 এর মান কত 11, আর cos 0 এর মান হচ্ছে 1, এবং এইখানে cos 120 এর মান হচ্ছে হাফ, তাহলে F2 এর মান দেওয়া আছে কত 22, এটা মাইনাস হাফ আসে, আমরা প্লাস ধরো, এটা মাইনাস হাফ, প্লাস F3 এর মান কত 33, এবং এটা cos 240, এই মানটা কত আসে আমি একটু দেখি, cos 240 এই মানটা আসে হচ্ছে -0.5 বা তোমার মাইনাস হাফ। তুমি এইখানে পাবা যে x উপাংশ 11, সো মাইনাস 22/2, তার মানে 11, এটা পাচ্ছি মাইনাস 17/2, তাহলে কত হবে 16 × 32, এটা 16.5, এটা এটা পাচ্ছি fx ইজ ইকুয়াল টু মাইনাস 16.5 নিউটন। তাহলে আমি x উপাংশের মানটা বের করছি। এখন আমরা আরেকটা বের করবো হচ্ছে উল্লম্ব উপাংশ। উল্লম্ব উপাংশের সমষ্টি কি, ওটা লেখা কিছুই না, জাস্ট তুমি fy লিখবা এবং এখানে সব cos গুলা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, অর্থাৎ উল্লম্ব উপাংশের সমষ্টি বের করতে হবে। সো আমরা উপরের জিনিসটাকে মুছে দিই, উল্লম্ব উপাংশের সমষ্টি কত হবে এটা আমরা বের করে ফেলি। যে উল্লম্ব উপাংশের সমষ্টি, ঠিক আছে, উল্লম্ব উপাংশের সমষ্টি এটা লিখো fy। সো এখানে তোমার জাস্ট cos গুলাকে সাইন করে দাও, তার মানে 11 sin 0 ডিগ্রি প্লাস 22 sin 120 ডিগ্রিস প্লাস 33 sin 240 ডিগ্রিস। তো sin 0 এর মান কত হয়, লাড্ডু, তো sin 0 এর মান 0 প্লাস 22 sin 120 এর মান কত হয়, এটা আমরা একটু দেখি, sin 120, সো এটা আসে হচ্ছে 0.866 √ 3/2, 0.866 প্লাস 33 আমার sin 240 sin 240, এই মানটা আসে মাইনাস 0.866। তাহলে এখানে তুমি পাচ্ছ হচ্ছে fy বা উল্লম্ব উপাংশ, এটা গুণ করো, যে 22 × 0.866, এটা 19 পয়েন্ট, এটা 19ই লিখো, 19, এটা প্লাস মাইনাস মাইনাস, সো এটা হয়ে যাবে 33 × 0.866, এটা 28.57, এটা 28.57, সেটা বিয়োগ করে দাও, এটা তুমি fy এর মানটা পাচ্ছ হচ্ছে নেগেটিভই পাচ্ছ, আনসার -19। তো এই মানটা আছে 9.57, মাইনাস 9.57 নিউটন। তো আমরা এই যে তিনটা ভেক্টরের x উপাংশ এবং y উপাংশ বা অনুভূমিক এবং উল্লম্ব উপাংশের সমষ্টি পেয়ে গেছি, বাট আমাকে বের করতে হবে কিন্তু লব্ধি বল, তার মানে fx এবং fy এর
লব্ধি বল বের করতে হবে। লব্ধি বের করার সূত্র কি বলো? এইখানে তুমি লিখে দাও যে লব্ধি বল। এই লব্ধি বলটা হবে হচ্ছে আমার এফ ইজ ইকুয়াল টু রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এফ ওয়াই স্কোয়ার। তার মানে এটা তোমার আসে এফ এক্স এর মান কত, -16.5, -16.5 এর স্কোয়ার প্লাস এটা হচ্ছে -9.57 তার স্কোয়ার। এটা করলে তুমি আসলে সেই লব্ধি বলটা পেয়ে যাচ্ছ। এটা আসে হচ্ছে 16.5 স্কোয়ার প্লাস হচ্ছে 9.57 তার স্কোয়ার। সেটাকে রুট করলে আমরা পাই হচ্ছে 19। সেটা হচ্ছে আমার 90 নিউটন। ঠিক আছে, এটাই তোমার সে লব্ধি বল কত, 90 নিউটন। তো এই কোশ্চেন আমার কি হইলো, তোমার যখন একটা বিন্দুতে দুইয়ের অধিক, তো দুইটা থাকলে আমরা সামান্তরিক সূত্র ইউজ করে কিন্তু লব্ধি বলটা বের করতে পারতাম, কিন্তু এখানে তোমার ও বিন্দুতে কয়টা ভেক্টর আছে, 3টা ভেক্টর আছে। এই জন্য আমরা 3টাকে আসলে লম্বাংশ সূত্রের সাহায্যে বের করছি। তো ফার্স্টে হচ্ছে এক্স উপাংশটা বা অনুভূমিক উপাংশ হবে হচ্ছে তোমার প্রত্যেকটা ভেক্টরের অনুভূমিক উপাংশের সমষ্টি, এবং উল্লম্ব উপাংশ বের করছি যে প্রত্যেকটা ভেক্টরের উল্লম্ব উপাংশের সমষ্টি। দেন এই দুইটা সমষ্টি থেকে আমরা লব্ধি বের করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা আরো সহজ। এটা তোমাকে বলছে যে বল প্রয়োগে বস্তুটি কোন দিকে যাবে। তার মানে কোন দিক মানে কি বের করতে হয়, লব্ধির দিক, অর্থাৎ লব্ধির দিকটা আমরা বের করবো। কোন দিকে যাবে আমরা তো জানি না, ধরে নিতে হবে। তুমি ধরে নাও যে বল প্রয়োগের ফলে বস্তুটা এক্স অক্ষের সাথে কোন একটা কোণে যাবে। তো তুমি ধরে নিবা এরকম ছিল, তুমি ধরে নাও যে বল প্রয়োগের ফলে এই যে সেই লব্ধি, 3টা বলের লব্ধি হচ্ছে এটা, এবং এইটা তোমার ছিল যে এক্স অক্ষের সাথে একটা কোণে আছে, ধরো সেই কোণটা হচ্ছে থিটা। তো এটা হচ্ছে তোমার সেই লব্ধি বল এফ, এবং এই মানটা আমরা বের করে আসছিলাম কিন্তু 19 নিউটন ছিল। বাট আমরা এখান থেকে বল প্রয়োগে বস্তুটি কোন দিকে যাবে, বস্তু কোন দিকে যাবে মানে কি, আসলে তোমার এই 3টা ভেক্টরের লব্ধি যেদিকে যাবে বস্তু কি সেই দিকে যাবে। তার মানে এই যে লব্ধির মানটা বের করতে হবে, যে লব্ধির দিক। আমি ধরলাম যে লব্ধি এক্স এর সাথে কি আছে, থিটা কোণে আছে। আমরা এখান থেকে লব্ধির দিক বের করবো, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তোমার যে এফ ওয়াই বাই হচ্ছে এফ এক্স। তাহলে আমরা এফ ওয়াই উপাংশের মান বের করছিলাম, যেটা ইজ ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স এফ ওয়াই এর মান কত ছিল বলতো, -9.57, এবং এক্স উপাংশের মান ছিল হচ্ছে -16.5। এটা করলে তুমি আসলে দিকের মানটা পেয়ে যাবা, ট্যান ইনভার্স 9.57 ডিভাইডেড বাই 16.5, এই মানটা আসছে 30, অলমোস্ট 30 ডিগ্রি দেখা যায়। তাহলে বল প্রয়োগে বস্তুটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে যাবে, এটা লিখে দাও। বল প্রয়োগে বস্তুটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এবং এটা আমরা ধরছি এদিকে আমার কি এক্স অক্ষটা পজিটিভ, এক্স এর পজিটিভের সাথে 30 ডিগ্রি কোণে বস্তুটা গতিশীল। যে বল প্রয়োগে বস্তুটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে যাবে, এটা লিখতে হচ্ছে। তাহলে বল প্রয়োগে বস্তুটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে যাবে। সো এখানে আমরা জাস্ট তোমার লম্ব অংশ সূত্রের সাহায্যে এক্স উপাংশ বা অনুভূমিক উপাংশের সমষ্টি এবং উল্লম্ব উপাংশের সমষ্টি বের করছি, দেন তোমার লব্ধি বের করছি, তারপর হচ্ছে সেই লব্ধির দিকটা বের করছি। আচ্ছা ওকে, এরপরে হচ্ছে তোমার 5 নম্বর কোশ্চেন। এটা আসলে আসছে তোমার আচ্ছা মহাকর্ষ বিকর্ষ থেকে, যে পৃথিবী পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল আছে। যে পৃথিবী পৃষ্ঠ হইতে তোমার কতটুকু উপরে, 1000 কিলোমিটার উপরে একটি উপগ্রহ বা স্যাটেলাইট হচ্ছে আবর্তনশীল বা ঘুরতেছে। একজন নভোচারী মনে করে, এটা তোমার একজন নভোচারী মনে করতেছে যে উপগ্রহটিকে আরো যে 1000 কিলোমিটার থেকে আরো তোমার 22200 কিলোমিটার বা 22200 কিলোমিটার দূরে সরানো হলে এর বেগ অর্ধেক হয়ে যায়। এটা তোমার একটা নভোচারী তোমার ধারণা করছে যে উপগ্রহটিকে 1000 কিলোমিটার থেকে আরো 22200 কিলোমিটার দূরে সরানো হইলে এর বেগটা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। আচ্ছা, গ নম্বর কোশ্চেন করছে যে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব কত হবে। উপগ্রহটি প্রাথমিক যে অবস্থানে ছিল ওই অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব বের করতে হবে। এটা আমরা কেমনে করতে পারি,
উপগ্রহটা প্রাথমিক অবস্থায় যে অবস্থানে ছিল ওই অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব বের করতে হবে। তার মানে ধরো এটা হচ্ছে আমার সেই পৃথিবী, তো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কি হবে, পৃথিবীর ব্যাসার্ধ, এবং এই মানটা আমরা জানি খুব ভালো করে যে 6.4 ইন্টু 10⁶, এটা হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ। এবং তোমার স্যাটেলাইটটা পৃথিবী পৃষ্ঠ থেকে শুরুতে তোমার আছে বা প্রাথমিক অবস্থানে এই উচ্চতা ছিল হচ্ছে আমার 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার উপরে আছে। তার মানে 1000 ইন্টু 10⁻³ মিটার উপরে আছে। যে প্রাথমিক অবস্থায় স্যাটেলাইটটা কি আছে আমার এই পয়েন্টে আছে। সো এটা তোমার সেই স্যাটেলাইট, ঠিক আছে, যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, সরি বঙ্গবন্ধু স্যাটেলাইট না। তো স্যাটেলাইটটা তোমার এই উচ্চতায় আছে। আচ্ছা, এখন তোমাকে কোশ্চেন করছে যে পৃথিবীর জন্য, তাহলে ধরো এই যে পৃথিবীর ভর তো আমরা জানি যে পৃথিবীর ভর হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। তো এই যে গোলাকার যেটা আছে এটা হচ্ছে আমার সেই পৃথিবী, ঠিক আছে। পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর ভর আমরা জানি এত কেজি। এখন বলছে পৃথিবীর জন্য এই যে প্রাথমিক অবস্থায় বা 1000 কিলোমিটার উপরে মহাকর্ষীয় বিভব কত হবে। বাট এখানে একটা কথা হচ্ছে এই স্যাটেলাইটের ভর কত কেজি এটা কিন্তু বলা নাই যে স্যাটেলাইটের ভর কত হবে। তো এখানে যদি স্যাটেলাইটের ভর দেওয়া নাই তাহলে আমি স্যাটেলাইটের ভর এম ধরে নেই। স্যাটেলাইটের ভর কত এম, এবং এটা তুমি ক্যালকুলেশনের সুবিধার্থে 1 কেজি ধরে নাও। স্যাটেলাইটের ভর কত কেজি, 1 কেজি ভরের স্যাটেলাইট। তাহলে এই ক্ষেত্রে আমরা পৃথিবীর জন্য এই যে এই উচ্চতা, তার মানে তোমার কেন্দ্র থেকে স্যাটেলাইটটা প্রাথমিক অবস্থায় কত উচ্চতায় আছে বলো তো, r+h। এই যে r+h উচ্চতায় পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব বের করবো। তাহলে আমরা জানতাম যে মহাকর্ষীয় বিভব যে এম ভরের বস্তু থেকে তোমার বা পৃথিবীর জন্য বা পৃথিবীর ভরের জন্য তোমার যে মহাকর্ষীয় বিভব হবে সেই বিভব বের করার সূত্র কি ছিল, যে বিভব v ছিল -gmm বাই হচ্ছে r, তার মানে r হচ্ছে r+h। তো এটা ছিল হচ্ছে আমার সেই মহাকর্ষীয় বিভব। সো আমরা 1 কেজি ভরের বস্তুর উপরে মহাকর্ষীয় বিভবের সূত্র ছিল যে v -gm বাই হচ্ছে r। বাট এখানে যেহেতু আমার দুইটা ভর, বাট আমি যেহেতু স্যাটেলাইটের ভরটা দেওয়া নাই ওই ক্ষেত্রে আমি স্যাটেলাইটের ভর ধরে নিচ্ছি কত, 1 কেজি, ঠিক আছে। এখন এখানে মান বসাইলে তোমার কাজ শেষ, অর্থাৎ মাইনাস সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক 6.673 ইন্টু 10⁻11, এম হচ্ছে পৃথিবীর ভর, সো এটা হচ্ছে 6 ইন্টু 10⁻24, আর এম কত এটা আমরা 1 কেজি জোর করে ধরে নিয়েছি, ঠিক আছে। বাট তুমি এটা এম রেখেও দিতে পারো, কারণ যেহেতু স্যাটেলাইটের ভরটা ক্লিয়ার করা নাই তাহলে আমি এটাকে এমটাকে কি ধরছি। আর এর মান হবে 6.4 ইন্টু 10⁻6, এইচ কত হবে, এইচ হচ্ছে 1000 ইন্টু 10⁻3। সো এটা করলে তুমি আসলে বিভবের মানটা পেয়ে যাও, এবং এই বিভবের মানটা সে ক্যালকুলেশন করলে 54 ইন্টু 10⁻6, যে 10⁻6 এত হচ্ছে জুল পার কেজি, ঠিক আছে। সে মহাকর্ষীয় বিভব কত, এত জুল পার কেজি। ওকে, সো এটি তোমার সেই আনসার। অর্থাৎ পৃথিবীর জন্য স্যাটেলাইটের উপরে তোমার যে মহাকর্ষীয় বিভব কাজ করতেছে সেই বিভবের মান আমরা বের করে ফেলছি এই ফর্মুলার সাহায্যে। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে দেখো, যে পরেরটা বলছে যে নভোচারী যে ধারণা করতেছিল সেই ধারণা সঠিক কিনা। তাহলে নভোচারী কি ধারণা করছে, যে স্যাটেলাইটটাকে প্রাথমিক অবস্থায় যে উচ্চতায় ছিল ওইখান থেকে আরো যদি 22,200 কিলোমিটার উপরে নেওয়া হয় তাহলে এর বেগ কি হয়ে যাবে, অর্ধেক, ঠিক আছে। এটা সে ধারণা করছে। এখন দেখা যাক তার ধারণা ঠিকঠাক আছে কিনা, যে নভোচারী আসলে ফিজিক্স জানে কিনা এটা আমরা একটু দেখি যে তার ধারণা আসলে ঠিক আছে কিনা। আমাদের কাজ কি, নভোচারীর ধারণা ঠিক আছে কিনা এটা যাচাই বাছাই করার, ঠিক আছে। তাহলে এখানে তোমার দুইটা শর্ত দেখো, যে প্রাথমিক অবস্থায় তোমার স্যাটেলাইটটা ছিল কত উচ্চতায়, 1000 কিলোমিটার উচ্চতায়। ধরো যে এটা হচ্ছে আমার সেই প্রাথমিক অবস্থা, এবং এই ক্ষেত্রে তোমাকে যে এইচটা বলা ছিল কত, 1000 কিলোমিটার এই উচ্চতা, এবং আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ কত, এটাকে আমরা কিলোমিটারে রাখতেছি এখন, 6400 কিলোমিটার, ঠিক আছে। ওকে, এবং পৃথিবীর ভর কত, 6 ইন্টু 10⁻24 কেজি। এখন পরে কি করছে, পরে নভোচারী ধারণা করছে যে স্যাটেলাইটটাকে তোমার প্রাথমিক যে উচ্চতায় ছিল ওইখান থেকে তুমি আরো একটা উচ্চতায় নিয়ে গেছো। সেই উচ্চতা ধরো হচ্ছে এইখানে, তুমি পরে নিয়ে আসছো, তোমার শুরুতে ছিল হচ্ছে যে 1000 কিলোমিটার উপরে, কিন্তু তুমি স্যাটেলাইটটাকে এইখান থেকে আরো যে উপরে উঠাইছো সেই উচ্চতা হচ্ছে তোমার 22,000
200 কিলোমিটার, অর্থাৎ তুমি এইখান থেকে 1000 কিলোমিটার উপর থেকে আরো নিয়ে গেছে কত, 22,200 কিলোমিটার উপরে। তাহলে এই উচ্চতায় স্যাটেলাইটের বেগ কত হবে, সেই বেগটা আমরা বের করবো, যে আগের বেগের অর্ধেক কিনা এটা আমাকে বের করতে হবে। এটা আমরা কেমনে বের করতে, প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে বা প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় তোমার স্যাটেলাইটের যে বেগ ছিল, সেই বেগ ধরো হচ্ছে ভি অন ইজিক্যাল টু, আমরা কি জানি বেগ বের করার সূত্র, স্যাটেলাইটের বেগ ভি ইজিক্যাল টু রুট ওভার জি এম বাই হচ্ছে আর প্লাস এইচ। এটা তোমার সেই আর প্লাস এইচ, এটা দাও 1 নম্বর ইকুয়েশন। দ্বিতীয় ক্ষেত্রে স্যাটেলাইটটাকে আমরা আরো বেশি উচ্চতায় উঠাইছি, তাহলে এই ক্ষেত্রে তার বেগ হয়ে গেছে মনে করো ভি টু, এবং এটা রুট ওভার জি এম, এই মান তো আর চেঞ্জ হচ্ছে না, আর প্লাস এইচ। তাহলে এইখানে তোমার এই জিনিসটা হবে হচ্ছে আর প্লাস 1000 প্লাস হচ্ছে আমার 22,200 কিলোমিটার। এটা কি বুঝছি? তোমার পরের ক্ষেত্রে আমরা স্যাটেলাইটটাকে একদম পৃথিবীর কেন্দ্র থেকে যে উপরে নিয়ে গেছি, সেই উচ্চতা হচ্ছে আর প্লাস 1000 প্লাস 22,200 কিলোমিটার। ঠিক আছে, এটা দাও 2 নম্বর ইকুয়েশন। এখন হচ্ছে আমরা এই যে বেগের মানটা অর্ধেক হয় কিনা এটা আমরা চেক করব। 1 নম্বর ইকুয়েশনকে ভাগ করে দাও 2 নম্বর ইকুয়েশন দিয়ে, তার মানে ভি অন বাই হচ্ছে আমরা পাচ্ছি ভি টু। তাহলে তুমি এটাকে রুট করবা, এরকম একটা বড় রুট করে দাও, ঠিক আছে। এটা বাবা জি এম, আর মান কত, আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার রাখতেছি আমরা, 6400 কিলোমিটার। এইচ কত হবে 1000, এটা উল্টে যাবে, তার মানে তোমার এটা আসবে হচ্ছে 6400 প্লাস 1000 প্লাস কত হবে বলো তো, 22,200 বাই হচ্ছে জি এম। ঠিক আছে, কারণ এখানে আমরা দূরত্ব কিলোমিটার রাখলে সমস্যা নাই, কারণ উপরেও দূরত্ব নিচেও দূরত্ব, কারণ মিটারে রাখলেও যা হবে কিলোমিটারে রাখলেও সেমই হবে। তোমার এইখানে জি এম কেটে যাচ্ছে, তুমি এইখানে খুব সুন্দর করে লিখতে পারো, যোগ করে দাও উপরে, যে 6400 আর 1000, তার মানে কত হবে 7400, 7400 প্লাস 22200, উপরে আসে হচ্ছে আমার 296,600, আর নিচে কত আসবে 7400। সেটাকে ভাগ করে দেই আমরা, যে আনসার ডিভাইডেড বাই 7400, সেটা আসে 4, তার মানে রুট ওভার 4। রুট ওভার 4 করলে কত আসে 2, তার মানে আমরা এখানে পাচ্ছি যে ভি অন বাই ভি টু ইজ ইকুয়াল টু কত 2। তো তোমাকে বলছে যে 1000 কিলোমিটার থেকে আরো 22,200 কিলোমিটার উপরে নিয়ে গেলে বেগ অর্ধেক হবে কিনা, তার মানে আমরা এই যে এই মানটা বের করবো, যে ভি টু, তার মানে ভি টু ইজ ইকুয়াল টু কত হয় ভি অন বাই 2। তাহলে নভোচারীর ধারণা কি ছিল, ঠিক ছিল, যে স্যাটেলাইটটাকে তুমি 1000 থেকে আরো 22,200 কিলোমিটার উপরে নিয়ে গেলে এর বেগটা কি হচ্ছে আগের বেগের অর্ধেক হয়ে যায়, তার মানে নভোচারী ঠিকঠাক মতোই ফিজিক্স পড়ে নভোযানে উঠছে। ঠিক আছে, তার মানে তার ধারণা ঠিক ছিল। ঠিক আছে, তাদের ধারণা কি আছে, সঠিক আছে, অর্থাৎ বেগটা অর্ধেক হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট এখানে কিচ্ছুই না, আমরা জাস্ট এইচ উচ্চতায় যে বেগের ফর্মুলা ছিল ওইটা ইউজ করে আলটিমেটলি বেগের অনুপাত করে দিয়ে বের করে ফেলতে পারতেছি, এটা ধারণা ঠিক ছিল। আচ্ছা, পরের কোশ্চেনটাও তোমার 6 নম্বর চ্যাপ্টার থেকে, এটা আমরা একটু সলভ করার ট্রাই করি। ওকে, সো এটা বলা আছে যে পৃথিবীর কেন্দ্র হতে 2r/3 ও 4r/3 দূরে অবস্থান এ এবং বি। আচ্ছা, পৃথিবীর কেন্দ্র হইতে 2r/3 এবং 4r/3 দূরে দুটি অবস্থান এ এবং বি, মানে জিনিসটা আমি চিত্র আঁকলে ক্লিয়ার হয়ে যাবে, আমরা এটাকে চিত্র আঁকে ফেলি। ঠিক আছে, ওকে, সো এটাকে আমরা যদি চিত্র আঁকতে চাই, সো জিনিসটা আমরা এরকম পাবো, দেখুন। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন। আচ্ছা, আমরা উপরেরটা মুছে দিই, এটা তোমার লাগতেছে না। ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এটা বলছে প্রথমটা দেখো, যে পৃথিবীর কেন্দ্র হতে 2r, সেটা হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্র হইতে 2r/3 এবং 4r/3 দূরে দুটি অবস্থান এ এবং বি। এখন আমাদের 7 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে, যে পৃথিবীর কেন্দ্র হইতে 2r/3, তোমার জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কি হবে, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর কেন্দ্র হইতে 2r/3, তার মানে আমরা আগে এই মানটা একটু চেক করব, যে 2/3 এই মানটা কি হবে, অবশ্যই 1 থেকে কম হবে, তার মানে এই যে আর এর মানটা তুমি পাবা হচ্ছে পৃথিবীর যে প্রকৃত ব্যাসার্ধ
তার থেকে কম, তার মানে 2r/3 এই মানটা কিন্তু প্রকৃত ব্যাসার্ধ r থেকে কম। তার মানে তোমার এই যে 2r/3 যে পয়েন্টটা বা এটা হচ্ছে তোমাকে এ বলছে, এই অবস্থান। তাহলে 2r/3টা অবশ্যই যদি r এর কম হয়, ব্যাসার্ধের কম হইলে, তাহলে অবশ্যই এ বিন্দুটা কি হবে, পৃথিবীর অভ্যন্তরের কোন একটা বিন্দু হবে। ধরো যে তোমার কেন্দ্র থেকে যে এ বিন্দুর যে দূরত্ব, এটা তোমাকে বলা আছে যে 2r/3, এইটুকুন তোমাকে দেওয়া আছে 2r/3। পৃথিবীর কেন্দ্র থেকে তোমার যে এ পয়েন্টের দূরত্ব, এটা কিন্তু হচ্ছে 2r/3, এবং এই 2r/3 কিন্তু পৃথিবীর যে ব্যাসার্ধ ছিল তার থেকে কম। তার মানে এই বিন্দুটা অবশ্যই কি হবে, পৃথিবীর অভ্যন্তরের কোনো বিন্দু, অর্থাৎ 2r/3 হচ্ছে আমার যে এই পয়েন্টটা। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে দেখো, 4/3। এই যে 4/3 এটা কিন্তু 1 থেকে বড় হয়, যে 4/3 করলে তুমি পাবা হচ্ছে 4/3, এটা আসে হচ্ছে 1.33। এই মানটা হচ্ছে 1.33r। তার মানে এই যে ব্যাসার্ধ থেকে কিন্তু আরো বেশি, অর্থাৎ তুমি বি বিন্দুর অবস্থান কি হবে, পৃথিবীর কেন্দ্র থেকে তোমার পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কি, পৃথিবীর ব্যাসার্ধ, তো এই ব্যাসার্ধ থেকে আরো উপরে বি বিন্দুর অবস্থানটা হবে হচ্ছে এরকম, কেন্দ্র হচ্ছে এইখানে, এইখান থেকে তোমার পৃষ্ঠ পর্যন্ত হচ্ছে আর, বাট এটা হচ্ছে 1.33r। তার মানে বি এর পয়েন্ট একটু উপরের দিকে চলে গেছে। এটা ধরো তোমার সেই বি বিন্দু, ঠিক আছে। তোমাকে এই যে কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা বলা আছে 4r/3। এই জিনিসটাকে আমরা বুঝছি, এটা বুঝলে তুমি আসলে অঙ্কটাও পারবা, কোনো বিষয় না। তো প্রথমটা কি ছিল 2r/3, বাট এই 2r/3 আমাকে দিচ্ছে হচ্ছে আর থেকে কম মান। তাহলে আর থেকে কম হইলে অবশ্যই এ বিন্দু কি হবে, পৃষ্ঠে কি যাবে, যাবে না, কারণ আর থেকে কম হইলে অবশ্যই অভ্যন্তরের বিন্দু। আর পরেরটা 4r/3, এটা কিন্তু আর থেকে বেশি মান। তার মানে এই পয়েন্টটা কেন্দ্র থেকে বা পৃষ্ঠ থেকে আরো উপরের দিকে চলে গেছে। মানে এই বি পয়েন্টটা হচ্ছে পৃষ্ঠ থেকে একটা উচ্চতায়, আর এই পয়েন্টটা হচ্ছে পৃষ্ঠ থেকে একটা গভীরতায়। বাট কত উচ্চতায় কত গভীরতায় এটা আমরা বের করতে পারবো, এটা বুঝলেই হচ্ছে। আচ্ছা, অবস্থান এ এবং বি, একটি সেকেন্ড দোলকের বিস্তার দেওয়া আছে 5 সেন্টিমিটার। কি বলা আছে, একটা সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক হইলে পর্যায়কাল কত হবে, 2 সেকেন্ড। একটি সেকেন্ড দোলকের বিস্তার দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার। আচ্ছা, যে সেকেন্ড দোলকের বিস্তার হচ্ছে আমার 5 সেন্টিমিটার। তো তোমাকে কোশ্চেন করছে যে পৃথিবী পৃষ্ঠে সেকেন্ড দোলকের ববের সর্বোচ্চ বেগ। ওকে, ভালো কথা, যে পৃথিবী পৃষ্ঠে সেকেন্ড দোলকের ববের সর্বোচ্চ বেগ, সেটা আমরা পারবো। পৃথিবী পৃষ্ঠের সেকেন্ড দোলকের সর্বোচ্চ বেগ, তাহলে আমরা জানি স্পন্দনশীল কোনো কণার ক্ষেত্রে সর্বোচ্চ বেগ হয়, সেই সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইকুয়াল টু কত ছিল বলতো, ওমেগা এ। এটা হচ্ছে আমার সেই সর্বোচ্চ বেগ, বাট ওমেগা কি তোমাকে দেওয়া আছে, নাই। বাট তুমি সুন্দর করে ওমেগা সমান কি লিখতে পারো, 2π/t, কারণ আমরা সেকেন্ড দোলক হইলে পর্যায়কালটা জানি 2 সেকেন্ড। তো এ তোমাকে দেওয়া আছে, দেখো যে বিস্তার হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে 0.05 মিটার। সো এইখানে মান বসাইলেই তুমি আসলে সেকেন্ড দোলকের ববের সর্বোচ্চ বেগটা পেয়ে যাবে। টুয়াইস পাই, এটা হচ্ছে টি, এটা তোমার 0.05। এটা করলে তোমার আসে 2 কাটতেছে, তার মানে 0.05 ইন্টু হচ্ছে পায়ের মান 3.1416। এটা করলে তুমি পাবা সেই সর্বোচ্চ বেগ। এই মানটা কত আসে দেখো, 0.05 ইন্টু 3.1416, এটা আছে 0.157, 0.157 মিটার পার সেকেন্ড। এরপরেরটা বলছে যে এ এবং বি অবস্থানে নিয়ে গেলে দোলকটি একই পরিমাণ সময় হারাবে কিনা। তার মানে এই যে দিনে একই পরিমাণ সময় হারাবে কিনা, এ এবং বি অবস্থানে নিয়ে গেলে। তুমি যদি সর্বোচ্চ বেগ যদি না বুঝো, আমরা স্পন্দনশীল কণার ক্ষেত্রে বেগের সমীকরণ কি জানতাম, যে ভি ইকুয়াল টু ওমেগা √a² - x²। ঠিক আছে, সর্বোচ্চ বেগ হইলে তোমার এই যে এক্স এর মান কত হয় বলো তো, 0। বা এই সর্বোচ্চ বেগের ক্ষেত্রে এক্স এর মান 0 হইলে তুমি এটা আসলে কি পাও, ওমেগা এ। এটাই ছিল তোমার সে সর্বোচ্চ বেগ। মানে সাম্য অবস্থানে এক্স এর মান 0 হওয়া মানে কি, সাম্য অবস্থানে বেগ হয় হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, এবং সেই সর্বোচ্চ বেগ হচ্ছে ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। তো পরেরটা বলছে যে এ এবং বি অবস্থানে নিয়ে গেলে দোলকটি একই পরিমাণ সময় হারাবে কিনা, অর্থাৎ যে এ অবস্থান এবং বি অবস্থানে নিয়ে গেলে দোলকটি একই পরিমাণ সময় হারাবে কিনা। তাহলে এই অবস্থানটা কোথায়, এই অবস্থানটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে একটা অবস্থান, আর বি কোথায়, বি হচ্ছে পৃষ্ঠ থেকে একটা উচ্চতায়। এখন কত উচ্চতায় এটা আমরা বের করতে পারি। আচ্ছা দেখো, আচ্ছা আমরা একটা ধরে ধরে করি, যে 1 বাই 1, এই কোশ্চেন একটু বড় হবে মনে হচ্ছে, এটা আমরা একটু করে দেখি, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা ফার্স্টে এ বিন্দু চিন্তা করি।
এ বিন্দুর ক্ষেত্রে মার্কারের কি বলবো। আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা এ বিন্দুর জন্য জিনিসটা সলভ করব। তো তোমাকে বলছে যে এ এবং বিটা নিয়ে গেলে দৈনিক কত সেকেন্ড সময় হারাবে বা একই পরিমাণ সময় হারায় কিনা, যে হারানোর সময় বের করতে হবে। তাহলে এখন এই যে এ বিন্দুটা আসলে পৃষ্ঠ থেকে কতটুকু গভীরে এটা আমরা বের করব। ঠিক আছে, এ বিন্দু পৃষ্ঠ থেকে কতটুকু গভীরে আছে বলতো, যে এইটুকুন গভীরে না। তাহলে এ বিন্দুটা পৃষ্ঠ থেকে যে গভীরে আছে সেই গভীরতা আমরা বের করি। যে এ বিন্দুর পৃষ্ঠ থেকে অবস্থান, পৃষ্ঠ থেকে এ বিন্দু তোমার পৃষ্ঠ থেকে যে গভীরতায় আছে, পৃষ্ঠ থেকে এ বিন্দু তোমার পৃষ্ঠ থেকে যে অবস্থানে আছে সেই অবস্থানটা ধরো হচ্ছে এইচ। এইচটা কত হবে, তোমার যে পুরাটা ছিল আর, এই আর থেকে যদি 2r/3 বাদ দাও, এই জিনিসটা দেখো পুরাটা হচ্ছে আর, এই পুরা আর থেকে আমি যদি নিচের 2r/3 এইটুকুন বাদ দিয়ে দেই, তাহলে আমি আসলে এই গভীরতা পেয়ে যাবো পৃষ্ঠ থেকে। অর্থাৎ এটা হবে হচ্ছে r মাইনাস 2r/3। এটা করলে পাচ্ছ হচ্ছে 3 লসাগু, 3r মাইনাস 2r, তার মানে আসতেছে কত r/3। অর্থাৎ এই যে এ বিন্দুর অবস্থান পৃষ্ঠ থেকে কত নিচে বলতো, r/3, এত কিলোমিটার নিচে। সো এই কিলোমিটার নিচে আসলে আমরা বের করব কি বলতো, এই কিলোমিটার নিচে আসলে অভিকর্ষ ত্বরণ কত এটা আমাকে বের করতে হবে। যে r/3 বা এতটুকু নিচে পৃষ্ঠ থেকে বা এতটুকু গভীরে অভিকর্ষ ত্বরণ কত হবে। আমরা আগে বের করবো হচ্ছে যে r/3 অবস্থানে আচ্ছা অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা এটা দিয়েও করা যায়, অথবা আরেকটা ফর্মুলা আছে যে সেকেন্ড দোলকের পর্যায়কালের সাথে দূরত্বের সম্পর্ক, এটা দিয়েও করা যায়। বাট আমরা বড় প্রসেসটাই দেখি, যে r/3 অবস্থানে অভিকর্ষ ত্বরণ এটা বের করি। ঠিক আছে, তোমাকে নর্মালি হচ্ছে আমরা ধাপে ধাপে জানলে সলভ করতেছি। যে r/3 অবস্থানে আমরা কি বের করতেছি, অভিকর্ষ ত্বরণ। এই ত্বরণটা লিখো হচ্ছে GA, কারণ r/3 এইটা নিচে গেলে কি হবে, এ পয়েন্টটা পাচ্ছ। তাহলে গভীরতায় অভিকর্ষ ত্বরণ কত ছিল, g × 1 - h/r। তো এখানে তুমি সুন্দর করে মান বসায় দাও, 1 - h এর মান কত হবে, r/3 বাই হচ্ছে r। তাহলে এখানে r কাটতেছে, তার মানে তুমি পাচ্ছ 9.8 × 1 - 1/3। সো এটা করলে কত আসে দেখা যাক, এ পয়েন্টে অভিকর্ষ ত্বরণ কত আসে। 1/3 1 minus answer into 9.8, so এটা আসে 6.53। এ পয়েন্টে অভিকর্ষ ত্বরণ 6.53 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এটা বের করার কারণ কি বলো, কারণ আমাকে বের করতে হবে যে এ পয়েন্টে সেকেন্ড দোলকটাকে নিয়ে গেলে তার দোলনকাল কত হবে, এটা আমরা বের করব। ঠিক আছে, এ পয়েন্টের অভিকর্ষ ত্বরণ জানি। এখন আমার কাজ হচ্ছে এ পয়েন্টে, তুমি একটা বুঝে গেলে পরেরটা পারবা, এ বিন্দুতে সেকেন্ড দোলকের এ বিন্দুতে সেকেন্ড দোলকের পর্যায়কাল কত হবে। ঠিক আছে, যেহেতু জি চেঞ্জ হয়ে গেছে তার মানে তার পর্যায়কালটাও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমাদের দেখো সেকেন্ড দোলকের পর্যায়কাল কি ছিল, যে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতে। পৃষ্ঠের ক্ষেত্রে আমি লিখলাম টি, আর এ পয়েন্টে লিখলাম হচ্ছে টি এ ইকুয়াল টু, যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে এটা হবে হচ্ছে যে জি এ বাই হচ্ছে জি। ঠিক আছে, যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে এইটা থেকে আমরা একবার ইকুয়েশন লিখছি, এটি হচ্ছে পৃষ্ঠে যখন সেকেন্ড দোলকটা থাকে তখন তার পর্যায়কাল 2 সেকেন্ড, আর টি এ এটা হচ্ছে তুমি যে r/3 মিটার বা কিলোমিটার নিচে আনলে ওইখানে পর্যায়কাল, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, সো টি এ নিচে আছে আর জি এ কই গেছে উপরে। ব্যস্তানুপাতিক হলে একটা নিচে হলে আরেকটা উপরে। ঠিক আছে, আচ্ছা এটা আমার দরকার হবে না আর উদ্দীপক টাটা বাই বাই। আচ্ছা টি হচ্ছে আমার কত 2, আমরা টি এটা বের করবো, ইকুয়াল টু জি এ কত আসছে বলো তো, টি আসছে 6.53 আর এই জি কত 9.8। এটা আমরা পাবো 2/TA। এটা ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে আমাদের আনসার ডিভাইড বাই 9.8 0.816 0.816। আমাকে বের করতে হবে টি এ পয়েন্টের পর্যায়কাল, 2/0.816, 2 বাই আনসার সেটা করলে আসে 2.44 সেকেন্ড। এটা আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। অর্থাৎ যে এ পয়েন্টে তোমার যে পর্যায়কাল আসতেছে সেকেন্ড দোলক চার, সেই পর্যায়কাল হচ্ছে 2.44 সেকেন্ড। এটা হচ্ছে আমার সেই এ পয়েন্টের
পর্যায়কাল, বাট তোমাকে কোশ্চেন করছে যে এ অবস্থানে নিয়ে গেলে দিনে কত সময় হারাবে, বা এ এবং বি অবস্থানের হারানোর সময়টা সেম কিনা। আমরা আগে বের করব যে এ অবস্থানে দিনে কত সেকেন্ড সময় হারাচ্ছে এটা। তাহলে হারানোর সময় আমরা কেমনে বের করি বলো? দিনে আসলে কত সেকেন্ড? দিনে হচ্ছে 24 ঘন্টা, আর 24 ঘন্টা মানে কত? 24 ইন্টু 3600, তার মানে 86,400 সেকেন্ড। ঠিক আছে, আমরা হারানোর সময় বের করবো। তাহলে এই স্থানে হারানো সময়। এইখানে আমরা একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে এটা দোলকের বা সেকেন্ড দোলকের পর্যায়কালের সাথে সময়ের সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা তুমি একটু মনে রাখতে পারো, পর্যায়কালের সাথে তোমার যদি কোনো টাইম থাকে, সেই টাইমের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হইলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করে ফেলতে পারি। তো জিনিসটা হচ্ছে এরকম, টি বাই টি এ ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? ব্যস্তানুপাতিক, তার মানে টি এ বাই হচ্ছে টি। সো এই টি হচ্ছে স্মল টি, এটা যে কোনো সময়, মানে দিনে বলছে না, দিনে হইলে 24 ঘন্টা, তার মানে এই টি হচ্ছে যখন পৃষ্ঠে ছিল তখন 24 ঘন্টায় কত সেকেন্ড হইতো? 86,400। অর্থাৎ তোমার এই যে এই টি হচ্ছে আমার 2, আর এই টি কত? 2.44 ইকুয়াল টু এই টি এ বের করতে হবে যে হারানো সময় কত হবে, এইটা আমরা বের করবো। ঠিক আছে, ধরো যে তোমার দিনে সে কোন টাইম হারাচ্ছে বা কত সেকেন্ড সময় হারাই, এটাই আমরা বের করবো। যে ধরো হচ্ছে টি এ, আর এইটি কত হবে? এটা হচ্ছে 86,400 সেকেন্ড। তোমার এই যে এই টিটা হচ্ছে যে একদিনে তোমার যত সেকেন্ড হয় সেই সময়টা 86,400। এই সাইডে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 2 ডিভাইডেড বাই 2.44। আচ্ছা, তোমার পরের কোশ্চেনটাও সেম, একদম হুবহু সেম, এটা কিন্তু উচ্চতা 0.819 ইজ ইকুয়াল টু টি এ বাই হচ্ছে 86,400। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা তোমার আসে হচ্ছে টি এ ইজ ইকুয়াল টু হবে, গুণ করে দাও, আনসার গুণ 86,400। সো এটা আসে হচ্ছে 70,819.6 সেকেন্ড। মানে এটা আসলে হারানোর সময় না, যে তোমার যখন এই অবস্থানে আনতেছি তখন তোমার একদিনে সেকেন্ড দোলকটা টাইম দেখাবে 70,819 সেকেন্ড। মানে এই যে টি এটা হচ্ছে এ অবস্থানে নিয়ে আসলে একদিনে সেকেন্ড দোলকটার ক্ষেত্রে তোমার যে টাইমটা হবে সেই টাইমটা হচ্ছে 70,819 সেকেন্ড। বাট আমাকে বের করতে হবে হারানোর সময়, যে কত সেকেন্ড হারাচ্ছে। দেখো তোমার একদিনে ছিল কত? 86,400, বাট এই অবস্থানে দোলকটাকে আনলে হয়ে যাচ্ছে কত? 70,819। তাহলে হারানোটা কত হবে? 86,400 মাইনাস এটা করতে হবে না, তাহলে যে আমরা এই অবস্থানে তোমার সেই হারানোর সময়টা বের করবো। এই অবস্থানের যে হারানোর সময়, যে কত সময় হারাই, এই অবস্থানে হারাচ্ছে 86,400 মাইনাস 70,809। আচ্ছা এটা 6 দাও, কারণ এটা তোমার ভ্যারি করতে পারে। এটা তোমার বিয়োগ করলে হয়ে যাচ্ছে 86,400 মাইনাস আনসার, সেটা আসলে তোমার হচ্ছে 15,580, 15,580 সেকেন্ড। এটাই তোমার সেই এ অবস্থানে সেকেন্ড দোলকটা দৈনিক যে সময়টা হারায় সেই হারানো সময়টা। ঠিক আছে, এখন আমি সিমিলার ভাবে কি করব? সিমিলার ভাবে হচ্ছে আমাকে এই যে বি পয়েন্টে অভিকর্ষ ত্বরণ বের করতে হবে, পর্যায়কাল বের করতে হবে, দেন হারানোর সময়টা বের করতে হবে। আমরা করে ফেলতে পারি। তাহলে বি পয়েন্টটা আসলে কই আছে? ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় আছে। এখন কত উচ্চতায় আছে এটা কি তুমি জানো? জানো না, সেটা বের করতে পারবা। ভূপৃষ্ঠ থেকে যে এই উচ্চতায় আছে, এইটুকুন উচ্চতা, তাহলে এইটা কত হবে? তোমার পুরোটা ছিল 4r/3, এইখান থেকে যদি আর বাদ দিয়ে দাও তাহলে তুমি এইটুকুন পেয়ে যাবে না। কেন্দ্র থেকে এইটুকুন দেওয়া আছে 4r/3, আর এইটুকুন হচ্ছে আর, তার মানে তুমি এইটুকুন লাগবে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে এইটা করে ফেলবো। অর্থাৎ এটা তোমার করে দাও যে বি বিন্দু, যে বির ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা মুছাই দিই। ঠিক আছে, যে বি পয়েন্টের অবস্থান কি হবে? ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়, আর এ পয়েন্টটা কই ছিল? ভূপৃষ্ঠ থেকে গভীরতায়। তোমার এই যে বি বিন্দুর অবস্থান, বি বিন্দুর বি বিন্দুর অবস্থান, বি বিন্দুর অবস্থান কি হচ্ছে? যে বি বিন্দুর অবস্থান পৃষ্ঠ থেকে, যে বি বিন্দুর অবস্থান কি পৃষ্ঠ থেকে ধরো এইচ উচ্চতায়। ঠিক আছে, এই এইচ উচ্চতা কত হবে? যে এইটুকুন। এইটা হবে তোমার হচ্ছে 4r/3। এটা পাবা আগেরটার মতো করে, যে 4r/3
মাইনাস কত হবে r। সো এটা করলে তোমার আসে এখানে 3 লসাগু করো, সো 4r মাইনাস 3r, তার মানে এটা আসে হচ্ছে r/3। সো আগেরটা কিন্তু এ অবস্থানটা ছিল কি পৃষ্ঠ থেকে r/3 গভীরতায়, আর বি অবস্থানটা কি পৃষ্ঠ থেকে r/3 উচ্চতায়। সো আমরা এটা করে ফেলি যে r/3 উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করো, r/3 উচ্চতায়, মানে একদম সেম স্টেপ, বুঝছো? উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, সো একটা ছিল গভীরতা আর একটা কি উচ্চতায়। সো এটা আমরা ঝটপট করে ফেলি। সো r/3 উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত হবে? এটা হচ্ছে জি বি। তাহলে আমরা উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কি জানি বলো তো? যে r/r প্লাস a স্টার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে জি। সো এখানে r/r প্লাস h, সো h এর মান কত? r/3 তার স্কোয়ার ইন্টু হচ্ছে জি মানে কত? 9.8। সো এখানে আমরা একটু সিস্টেম করতে পারি যে এই 3 দশক করলে তোমার উপরে চলে যায় 3r, সো এটা হয়ে যায় হচ্ছে 3r প্লাস r, তার মানে 4r তার স্কোয়ার ইন্টু হচ্ছে 9.8। সো আর কাটতেছে, তাহলে এখানে তুমি পাচ্ছ 3/4, 3/4 ইন্টু হচ্ছে 9.8, তার মানে 3/4 ইন্টু 9.8, এটা কত হবে? 3/4 ইন্টু 9.8, সো এটা আসে 7.35, 7.35, হ্যাঁ 7.35 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সরি অ্যান্সার না। সো এটা আসছে হচ্ছে আমার এই যে বি অবস্থানে অভিকর্ষ ত্বরণ, যেটা 7.35 মিটার পার সেকেন্ড। সো বি অবস্থানে অভিকর্ষ ত্বরণ পাইলে তুমি আসলে কি বের করতে পারবে বলো? বি অবস্থানে পর্যায়কাল বের করা যাবে না? সেম সূত্র, জাস্ট আমরা জানি যে পর্যায়কালের সাথে জি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো তুমি এই যে এই মানটা চেঞ্জ করে দিবা আসলে। আচ্ছা, এটা আমরা ফাঁকি মেরে দিই যে টিবি, এটা হচ্ছে আমার জিবি। তো এই যে তোমার এটার ক্ষেত্রেও কি আছে যে পরেরটার ক্ষেত্রে আসলে সেকেন্ড লিখিত, পৃষ্ঠে থাকলে পর্যায়কাল কত হবে? 2 সেকেন্ড। আচ্ছা, এই যে জিবি এটা আসছে কত? 7.35, এটা তোমার আসছে 7.35, এই মানটা একটু চেঞ্জ হবে, তো এটা আমরা মুছে দিই। এটা করে দাও টি পি, 2/TB ইকুয়াল টু আসতেছে হচ্ছে 7.35 ডিভাইড বাই 9.8, 9.8, এটাকে রুট করলে পাই হচ্ছে আমরা 0.866, 0.866। তার মানে তোমাকে বের করতে হবে টিবি। সো টিবি ইজ ইকুয়াল টু 2 ডিভাইড বাই 0.866, তাহলে কত আসে? বি অবস্থানের পর্যায়কাল কত হবে? 2 ডিভাইডেড বাই আনসার, সো 2.30। সো হারানোর সময় সেম হওয়ার সম্ভাবনা নাই, কারণ আগেরটার ক্ষেত্রে তোমার এই যে এ অবস্থানে পর্যায়কাল ছিল 2.44, কিন্তু বি অবস্থানে পর্যায়কাল কত? 2.30 সেকেন্ড। তাহলে যদি পর্যায়কাল ভিন্ন হয়ে গেছে, তার মানে দৈনিক হারানোর সময় আর সেম হবে না, বাট এটা তোমাকে বের করতে হবে হারানোর সময় আসলে একই কিনা। তাহলে আমরা বি অবস্থানে কি বের করে ফেলছি? পর্যায়কাল বের করে ফেলছি। তাহলে আমরা যে হারানোর সময়টা বের করবো সেম ভাবে, তোমার বি অবস্থান সেই পর্যায়কালের সাথে সময়ের সম্পর্ক, বি অবস্থানে হারানোর সময়, এটা আমরা মুছে দিই বারবার করার থেকেও, এটা মুছে দিই। আচ্ছা, এরকম লিখো যে টি বাই কি হবে? টিবি ইজ ইকুয়াল টু কত হবে বলতো? ব্যস্তানুপাতিক, টিবি বাই হচ্ছে টি, এইটি হচ্ছে 2, সেটা হচ্ছে 2.30। এটিবি হচ্ছে আমরা বের করব যে তোমার দৈনিক আসলে সময় হারানোর পরে যে সময়টা হয় সেই সময়টা হচ্ছে টিবি, বাট হারানোর সময় বের করতে গেলে একদিনে যে কয় সেকেন্ড হয় ওইখান থেকে এইটা বাদ দিলে হারানোর সময়টা পেয়ে যাবে। এই টিটা হচ্ছে আমার 86,400। ওকে, এটা আসলে হচ্ছে তোমার 2/2.30, 2/2.30, সেই মানটা আসে 0.869। ঠিক আছে, টিবি বাই হচ্ছে 86,400। সো আমাকে বের করতে হবে টিবি। সো টিবি হবে হচ্ছে আনসার ইন্টু 86400, সেটা আসে হচ্ছে 75130 পয়েন্ট, আচ্ছা 4 দিয়ে দাও এত সেকেন্ড, অর্থাৎ বি অবস্থানে তোমার সেকেন্ড দোলকটার ক্ষেত্রে একদিনের সময় দেখাবে কত? এত সেকেন্ড। তাহলে আমরা হারানোর সময়টা বের করবো। তাহলে বি অবস্থানে যে হারানোর সময়, যে বি স্থানে হারানোর সময় কত হবে? একদিনে তোমার ছিল 86,400 মাইনাস 75130.4, এটা তোমার হারানোর সময়। আচ্ছা, আমরা আগেটাতে মুছে ফেললাম, তো এটা দেখে নিও, সময় সেম হবে না। 86,400 মাইনাস, সেটা আসে হচ্ছে 11
269.5 সেকেন্ড, ওটা মানে 15 সামথিং ছিল, 15,000 সামথিং, ঠিক আছে। সো এটা আসছে হচ্ছে 11,269 69 সেকেন্ড। আচ্ছা, এটা তোমার হচ্ছে অর্থাৎ এ অবস্থান এবং বি অবস্থানে তোমার সেকেন্ডগুলোকে দৈনিক হারানোর সময় আসলে কি না, সমান না। এই কোশ্চেনটা একটু বড়, বাট আরো আরো শর্টকাট করা যায়, বাট এটা আসলে আমি মেইন প্রসেসটা দেখাইছি আসলে তুমি ধাপে ধাপে করলে আসলে কেমনে কি করবা। সো এখানে আমরা দূরত্ব দিয়ে একবারে পর্যায়কাল বের করা যায়, ওইখান থেকে অথবা এই পর্যায়কালের সাথে এটার সম্পর্ক করা যায়, ঠিক আছে। বাট ওইদিকে না যাই, আমার তুমি মেইন জিনিসটা বুঝতে পারলেই হচ্ছে। আগে তোমাকে বের করতে হচ্ছে এই যে এ বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে কত নিচে আছে এবং বি বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে, দেন তুমি ওই নিচে বা ওই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করছো, দেন পর্যায়কালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক দিয়ে তুমি ওই উচ্চতায় বা ওই নিচে পর্যায়কালটা বের করছো, দেন এই পর্যায়কাল দিয়ে আমি সময়টা বের করছি, দিনে কত সেকেন্ড সময় হারাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মহাকর্ষ অভিকর্ষের লাস্ট প্রবলেম। তো রাজশাহীতে তোমার 2টা কোশ্চেন আসছে মহাকর্ষ অভিকর্ষ থেকে, বিগত তোমার 23-এ যশোর বোর্ডেও ঠিক 2টা কোশ্চেন আসছিল এই মহাকর্ষ অভিকর্ষ থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে তোমার আমরা রাজশাহী বোর্ডের 6 নম্বর কোশ্চেনটা দেখবো। এই কোশ্চেনটা নর্মালি তোমার আসছে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টার থেকে, কিন্তু এই চ্যাপ্টার থেকে আসলে এই টাইপের কোশ্চেন আসলে এক্সপেক্ট করা যায় না, বাট রাজশাহী বোর্ডে তোমার এই কোশ্চেনটা আসছে, সো এটা আসতেই পারে কারণ টপিকস আছে। কিন্তু নর্মালি আমরা বিগত সালে যদি কোশ্চেন দেখি, তো ওই কোশ্চেনগুলোতে আসলে যে এই টাইপের অর্থাৎ তোমার যে মোচড় বিকৃতি বা আয়তন আকার গুণাঙ্কের বা দৃঢ়তার গুণাঙ্কের কোনো অঙ্ক আসে নাই, বুঝছো। বাট এইখানে একটা অঙ্ক দিছে ইন্টারেস্টিংলি, বাট আমরা একটু সলভ করার ট্রাই করি যে দেখা যাক আসলে কি বলছে কোশ্চেনটাতে। এটা বলা আছে যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ইস্পাতের তৈরি ঘনক, ইস্পাতের তৈরি ঘনক, ঘনক মানে আসলে কি, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, 10 সেন্টিমিটারই হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এবং এটা হচ্ছে ইস্পাতের তৈরি একটা ঘনক। ঘনকের উপরিতলে 2.48 ইন্টু 10⁷ নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী, এই যে আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটির এত মিলিমিটার সরণ হয়। এইটা কিন্তু তোমার হচ্ছে আসলে জিনিসটা চিত্র না আঁকলে বোঝা একটু টাফ, বা নর্মালি এই টপিকটা যদি না পড়া থাকে তাহলে তোমার হচ্ছে এটা পড়া একটু কষ্টকর বিষয়, ঠিক আছে। এটা আমরা যদি করতে চাই, আচ্ছা, অপরদিকে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, মানে 2টা ইনফরমেশন বা 2টা ঘনক দেওয়া আছে। অপরদিকে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি অ্যালুমিনিয়ামের ঘনকের উপর বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগ করা হলে, তার মানে তুমি এই যে 10 সেন্টিমিটার ইস্পাতের ঘনকে যেরকম স্পর্শকীয় বল দিচ্ছ, তোমার 3 সেন্টিমিটারের ঘনকের উপরেও তুমি সমান একটা বল প্রয়োগ করতেছ, এবং এই বল প্রয়োগ করার ফলে কৌণিক সরণটা দেওয়া আছে। অর্থাৎ এখানে ডিরেক্টলি তোমাকে কৌণিক সরণ বা এটাকে আসলে বলা হয় হচ্ছে তোমার দৃঢ়তার বিকৃতি বা মোচড় বিকৃতি। সো মোচড় বিকৃতি হচ্ছে 0.01 ডিগ্রি, এটা বলা আছে। এবং তোমাকে বলা আছে যে অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক হচ্ছে এত নিউটন পার মিটার স্কয়ার। কোশ্চেন করছে যে অ্যালুমিনিয়াম ঘনকের উপর প্রযুক্ত বলের পরিমাণ কত হবে। আমরা আগে অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করি। তো তোমার উপরের ঘনকটা হচ্ছে ইস্পাতের ছিল, অর্থাৎ অ্যালুমিনিয়াম শুরু হচ্ছে কই থেকে, এই যে এইখান থেকে। আমি যে অ্যালুমিনিয়ামের উপরে এইখান থেকে, গ নম্বর কোশ্চেনের আনসার করতে গেলে তোমার আসলে এই পার্টটা পড়লেই হচ্ছে যে অপরদিকে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তোমার একটা অ্যালুমিনিয়ামের ঘনক, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ঘনক, এই ঘনকের তোমার 3 সেন্টিমিটার বাহু, আমরা যদি ঘনক আঁকতে চাই এরকম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছুই কি হবে বলতো সমান, কিউব দেখছো না, সো কিউবের মতো। এই ঘনকের, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি একটা ঘনক, এই ঘনকের তোমার সবকিছুই হচ্ছে 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও কত বলতো উচ্চতা হচ্ছে আমার 3 সেন্টিমিটার। আচ্ছা, এখন তোমার এটাকে আমরা জাস্ট এরকম করে রাখি, দেখো যে এই একটা তল নিয়ে আমরা কাজ করি। ধরো হচ্ছে এই ঘনকের তোমার একটা তল হচ্ছে এরকম সারফেসে অ্যাটাচড আছে, যে ঘনকের একটা তল অবশ্যই কি তোমার এই যে ভূমির উপরে অ্যাটাচড আছে। এখন তুমি এই যে এই ঘনকটার উপরে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তোমার যে অ্যালুমিনিয়ামের ঘনক ছিল, এটা তোমার সেই 3 সেন্টিমিটার, এটার উপরে তুমি হচ্ছে বিপরীত তলে সমান এবং বিপরীত, বিপরীত তল বলতে আসলে বুঝাইছে তুমি এই যে এই তলে বল দিছো, এই তলের দিকে বিকৃতি হচ্ছে, ঠিক আছে। আমি এই তলে বল দিচ্ছি, এই তলেরও বিকৃতি হবে, এটারও বিকৃতি হবে। বিপরীত তলে স্পর্শকীয় বল প্রয়োগ করা হলে তলের কৌণিক সরণ হয়েছে এত, তার মানে তুমি যদি এই দিকে একটা ফোর্স দাও, সেই ফোর্স ধরো এফ, এফ বল দিলে মনে করো এই তলটা একটু এরকম মুড়ে যাবে না বা এরকম হয়ে যাবে না জিনিসটা, তোমার সরণ দেখতে এটাকে আবার সামনের দিকে কি এক্সটেন্ড করে
এরকম পাচ্ছ যে তোমার যে ঘনকের উপর আমি এরকম ঠেলা বল দিলে আসলে কি হবে, যে তোমার এই যে এই বাহুটা সরে এদিকে চলে আসছে, তার মানে এটাকে তুমি একটা নাম দাও, সেটা হচ্ছে এ, এটার নাম দাও হচ্ছে তোমার এ ড্যাশ, এটার নাম দাও হচ্ছে তুমি এ ডাবল ড্যাশ, এটার নাম দাও হচ্ছে বি, এটার নাম দাও বি ড্যাশ, এটার নাম দাও হচ্ছে বি ডাবল ড্যাশ। তার মানে শুরুতে তোমার ছিল হচ্ছে এ ড্যাশে, দেন বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করে তোমার এই যে এই সাইডটা চলে আসছে কোথায় এ ড্যাশে, এবং এই ক্ষেত্রে কৌণিক সরণ হয়, যে তলের কৌণিক সরণটা দেওয়া আছে, তার মানে যে এই সরণটা তোমাকে দেওয়া আছে, এবং এই কৌণিক সরণকে আমরা থেটা দিয়ে প্রকাশ করি, অর্থাৎ তোমাকে এই যে কৌণিক সরণ থেটা দেওয়া আছে, যে কৌণিক সরণ থেটা ইজ ইকুয়াল টু 0.01 ডিগ্রি। আমি এই তলে এরকম একটা বল দিচ্ছি, দেওয়ার ফলে কৌণিক সরণ হয় কত, 0.01 ডিগ্রি। এখন অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক বা এটাকে বলা হচ্ছে আমার দৃঢ়তার গুণাঙ্ক, এটা তোমাকে গামা দেওয়া আছে যে 2.6 ইন্টু 10 নিউটন পার মিটার স্কোয়ার, এটা বলা আছে। এখন তোমাকে বলছে যে প্রযুক্ত বল কত হবে, তার মানে আমি এই যে এফটা বের করবো, এফ বের করতে গেলে আমার এই বলটা আসলে কোন এরিয়াতে বা কতটুকু ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হচ্ছে এটা বের করতে হবে না, তাহলে আমরা অ্যালুমিনিয়ামের একটা তলের ক্ষেত্রফল কেমনে বের করতে পারি, আমরা অ্যালুমিনিয়ামের তলের ক্ষেত্রফল কি হবে বলতো, যেহেতু ঘনক ছিল, ঘনক তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ, তার মানে দৈর্ঘ্য ছিল 3, প্রস্থ ছিল কত বলতো 3, তাহলে ক্ষেত্রফল পাচ্ছি তার মানে 9 সেন্টিমিটার, হুইচ ইজ 0.09 মিটার। তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে কি, ক্ষেত্রফলটা হচ্ছে আমার 3 ইন্টু 3, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বা যেহেতু ঘনক তার মানে দৈর্ঘ্যও 3 হবে, প্রস্থও কত হবে 3 হবে। সো ক্ষেত্রফলটা আস্তে আস্তে কত, 0.09 মিটার। আচ্ছা, এখন আমরা এইখান থেকে তোমার সেই যে বল প্রয়োগ করতেছিলাম সেই বলের মানটা বের করে ফেলতে পারি, কারণ আমরা জানি এই যে দৃঢ়তার গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক গামা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এফ বাই এ থেটা, তাহলে আমরা এখান থেকে এফ এর মানটা বের করবো। সো এফ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে গামা ইন্টু এ থেটা, তাহলে গামার মান কত দেওয়া আছে, এই যে 2.6 ইন্টু 10⁻10, এর মান কত 0.09, থেটার মানটা হচ্ছে 0.01। সো এটা করলে তুমি আসলে যে বল প্রয়োগ করতেছিলা ঘনকের একটা তলে সেই বলের মানটা পেয়ে যাচ্ছ, এবং এটা আসে 2.6 ইন্টু 10⁻10 ইন্টু 0.09 ইন্টু 0.01। সো এই মানটা আসে হচ্ছে 2.34 ইন্টু 10⁻7। সো এটা তোমার আসে 2.34 ইন্টু 10⁻7 নিউটন। সো এটাই তোমার সেই আনসার, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনে তোমার আসলে এই কনসেপ্টটা বোঝা দরকার যে আয়তন গুণাঙ্কের, আয়তন গুণাঙ্ক না, এটা হচ্ছে তোমার মোচড় গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক, বা এটাকে বলা হচ্ছে আকার গুণাঙ্ক, ঠিক আছে। এর অনেকগুলো নাম আছে, যে মোচড়, কৃন্তন, ব্যবর্তন, আর হচ্ছে এই যে আকার গুণাঙ্ক, 4টা নাম আছে। তো এখানে আমার মেইনলি ক্ষেত্রফলটা বের করছি, যে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দেন তোমাকে যে আকার গুণাঙ্কের মানটা দেওয়া ছিল এত নিউটন পার মিটার স্কয়ার। তো আমরা ডিরেক্টলি যে সূত্র বসাই দিয়ে জিনিসটা করে ফেলতে পারছি, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে, যে কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি, ঠিক আছে। তার মানে তোমার এখানে দুইটা ঘনক আছে, একটা হচ্ছে ইস্পাতের তৈরি ঘনক এবং একটা হচ্ছে আমার অ্যালুমিনিয়ামের তৈরি ঘনক। তো তোমাকে বলছে যে কোন উপাদানের তৈরি মানে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের কোন ঘনকটার দৃঢ়তা বেশি হবে। তো দৃঢ়তা বের করতে গেলে আমরা আসলে এই যে আকার গুণাঙ্কটা বের করব, যে পদার্থের বা যে উপাদানের ঘনকের আকার গুণাঙ্ক বেশি হবে তার দৃঢ়তা বেশি হবে। সো আমার কাজ হচ্ছে এখানে কি বের করা, এখানে বের করা হচ্ছে আমার আকার গুণাঙ্ক। বাট তোমাকে একটা জিনিস বলাই আছে, অ্যালুমিনিয়ামেরটা দেওয়া আছে, তাহলে আমরা বের করব কি, ইস্পাতের যে ঘনকটা ছিল সেই ইস্পাতের ঘনকের আকার গুণাঙ্ক বের করব। আচ্ছা, এটা আমরা করে ফেলতে পারি, বাট ইস্পাতের ক্ষেত্রে ডিফারেন্ট জিনিস, এটা আমরা একটু করি, ঠিক আছে। সো আমরা এখানে আসলে কি বের করবো, যে আকার গুণাঙ্ক, যার আকার গুণাঙ্ক বেশি হবে তার দৃঢ়তা বেশি হবে, জাস্ট এইটুকু, ঠিক আছে। আমরা এখানে বের করবো হচ্ছে ইস্পাতের তৈরি ঘনকের আকার গুণাঙ্ক, ইস্পাতের তৈরি ঘনকের, ইস্পাতের তৈরি ঘনকের আমরা কি বের করব, আকার গুণাঙ্ক বের করার ট্রাই করব, ঠিক আছে। তাহলে এখানে তোমার দেখো ইস্পাতের তৈরি ঘনকের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, যে বাহুর দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার। তো আমি ঘনকের একটা সাইড রাখতেছি আমরা 2D চিত্র, এটা মনে করো তোমার সেই ঘনক, ঠিক আছে। তো এটা ছিল এ, এটা তোমার ধরো হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার বি প্রাইম। অর্থাৎ তুমি বল প্রয়োগ না করা বা বল প্রয়োগ করার পূর্বে এরকম অবস্থায় আছে, এবং এটার দৈর্ঘ্য দেওয়া ছিল কত, 10 সেন্টিমিটার, ঠিক আছে। যে ঘনকের উপরিতলে তুমি এত নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী
স্পর্শক বল প্রয়োগ করলে বিপরীত তলের সাপেক্ষে তলটির এত মিলিমিটার সরণ হয়। তো তুমি ধরো যে এটার উপরে একটা বল দিছিল, তো আগের কোশ্চেনে বলটা বের করতে হয়েছিল, বাট এখানে তোমাকে বল দেওয়া আছে। এখানে তুমি যে বল দিছো সেই বলটা হচ্ছে 2.48 ইন্টু 10⁻7 নিউটন, এত নিউটন বল প্রয়োগ করছো। এখন বল প্রয়োগ করার ফলে তোমার যে একটা তলের সাপেক্ষে আরেকটা তলের এই যে আপেক্ষিক সরণ হয়ে গেছে, মানে এই যে একটা তলের সাপেক্ষে আর একটা তলের আপেক্ষিক সরণ। সে তুমি একটা এরকম বক্স আকারের কোনো বস্তুর উপরে বা কার্টুন যেগুলো আছে ফাঁকা, ওটার উপরে এরকম স্পর্শক বল বা ঘষা বল প্রয়োগ করো, তখন দেখবা তোমার নিচের তলটা জায়গা মতোই আছে কিন্তু উপরের তলটা একটু সরে গেছে। তো এটাকে বলা হচ্ছে আপেক্ষিক সরণ, যে একটা তলের সাপেক্ষে আর একটা তলের সরণ হচ্ছে। তো এই সরণটা তোমাকে দেওয়া আছে যে বিপরীত স্থির তলের সাপেক্ষে, মানে যে নিচে যে তলটা আছে এই তলটা স্থির, তো স্থির তলের সাপেক্ষে যে উপরের যে তলটা আছে এ বার বি বার, এই তলটার আপেক্ষিক সরণ হয়েছে কত? 2.95 মিলিমিটার সরণ হয়। ঠিক আছে, এইটা আসলে জিনিসটা কি দেখো, যে তুমি বল প্রয়োগ করলে জিনিসটা এরকম হয়ে গেছে, বিপরীত তল এইখানে চলে আসছে। ঠিক আছে, এই সাইডটাও কি হচ্ছে তোমার এই যে এই পয়েন্টে চলে আসছে, ধরো হচ্ছে এ এ ড্যাশ, এটা হচ্ছে আমার বি বি ড্যাশ। ঠিক আছে, কারণ যে আপেক্ষিক সরণ মানে হচ্ছে তোমাকে এই যে শুরুতে তোমার এ প্রান্ত বা এই পয়েন্টটা ছিল কোথায় এইখানে, বাট বল প্রয়োগ করার ফলে আসতেছে কোথায় এই যে এ ডাবল ড্যাশে না, তার মানে এইটাকে বলা হচ্ছে সেই আপেক্ষিক সরণ। সিমিলার ভাবে এই যে তোমার বি ড্যাশ বা বি ডাবল ড্যাশ, এটাও আসলে কি সেম, মানে এ ডাবল ড্যাশও যা বি ড্যাশ বি ডাবল ড্যাশও কি সেম, মানে দুইটা তলের ক্ষেত্রে আসলে আপেক্ষিক সরণ সেম হচ্ছে। তাহলে আমরা এখানে তোমাকে যে এই জিনিসটা বলা আছে যে আপেক্ষিক সরণ এ ড্যাশ এ ডাবল ড্যাশ, এটা দেওয়া আছে কত? 2.95 এত মিলিমিটার। সো মিটার আনলে কত হবে? 2.95 ইন্টু 10⁻³ মিটার, এই সরণটা হয়। এখন তোমাকে বা আমাকে এখানে বের করতে হবে কি বলতো, এই যে ঘনকের আকার গুণাঙ্ক। এটা আমরা বের করবো যে ইস্পাতের তৈরি ঘনকের আকার গুণাঙ্ক। এটা আমরা বের করছি কি বলো, বের করছি হচ্ছে আপেক্ষিক সরণ। এটা আমরা বের করছি হচ্ছে আপেক্ষিক সরণ, বাট আমরা যেহেতু আকার গুণাঙ্ক বের করব তার আমার দরকার হচ্ছে থেটা। সেখানে থেটা মানে আসলে বুঝাই কৌণিক বিকৃতি, বা এটা হচ্ছে মোচর বিকৃতি, বা এটাকে বলা হচ্ছে আকার বিকৃতি। অর্থাৎ তোমার যে আকার বিকৃতি কত হবে, আমরা থেটা বের করব। আকার বিকৃতি আমরা বের করবো হচ্ছে কি যে থেটা, বা এটা হচ্ছে আমার আকার বিকৃতি। সো আকার বিকৃতি থেটা ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে যে আপেক্ষিক সরণ। এটা মনে রাখতে হবে যে আকার বিকৃতি বের করার সূত্র হচ্ছে, বাট এই যে আমরা যখন অ্যালুমিনিয়াম করছিলাম তখন কিন্তু ডিরেক্টলি বলা ছিল যে কোণের মানটা 0.01 ডিগ্রি। এই জন্য কিন্তু আমরা বের করি নাই, বাট আগেরটাই ইস্পাতেরটার ক্ষেত্রে আমাকে এই যে আপেক্ষিক সরণ দেওয়া ছিল। সো এই আপেক্ষিক সরণ যে আকার বিকৃতি থেটা ইজ ইকুয়াল টু হয় আপেক্ষিক সরণ ইনটু হবে হচ্ছে আমার লম্ব দূরত্ব। এটা তুমি এরকম লিখতে পারো যে তলের লম্ব দূরত্ব, এটাকে লেখা যায় তলের লম্ব দূরত্ব। ঠিক আছে, তোমার এই যে আকার বিকৃতি সেটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আপেক্ষিক সরণ তাই হচ্ছে তলের লম্ব দূরত্ব। তাহলে আমরা এখানে আপেক্ষিক সরণ কত পাইলাম বলতো? আপেক্ষিক সরণ হচ্ছে এই যে এটা 2.95 ইন্টু 10⁻³ যে তলের লম্ব দূরত্ব, তার মানে তোমার এই যে নিচে একটা তল এবং উপরে একটা তল, এই দুইটা তলের লম্ব দূরত্ব মানে আসলে কি, এই যে ঘনকের বাহুর দৈর্ঘ্য, তার মানে 10 সেন্টিমিটার। অর্থাৎ তলের লম্ব দূরত্ব 10 সেন্টিমিটার মানে কত? 0.1। সো এটা করলে তুমি আসলে সেই আকার বিকৃতির মানটা পেয়ে যাচ্ছ যে 2.95 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.1। সো এটা করলে তোমার আসে 0.0295। সো এটা আসে তোমার 0.0295, এত ডিগ্রি, বা এত তুমি লিখে দাও, কোনো সমস্যা নেই। তো এটা বললাম হচ্ছে আমরা সেই আকার বিকৃতি। তো আকার বিকৃতি পাইলে আমার কাজ শেষ, কারণ আমরা বল জানি, থেটা বের করে ফেলছি। আর ক্ষেত্রফল কি হবে বলতো? ক্ষেত্রফলটা এখানে কি হবে, তুমি এই যে এক তলের উপরে বল দিছো, তার মানে ক্ষেত্রফল হবে হচ্ছে ঘনকের ক্ষেত্রফল, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 10 ইন্টু 10। সো আমরা এখান থেকে কি বের করে ফেলবো? বের করে ফেলবো হচ্ছে ইস্পাতের আকার গুণাঙ্ক। তাহলে আমরা ইস্পাতের আকার গুণাঙ্ক বের করে ফেলি। ইস্পাতের আকার গুণাঙ্ক, এটা লিখো গামা এস ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ থেটা। এখানে এফ এর মান দেওয়া ছিল তোমার যে ইস্পাতের উপরে তুমি যে বল দিছিলা,
2.48 ইন্টু 10⁻⁷। এ কত হবে? এ হচ্ছে তোমার 10 ইন্টু 10 সেন্টিমিটার, তার মানে এটা আসে 100 মিটার আসে, বা 100/100 করলে 1 মিটারই পাবা, সেন্টিমিটার। আচ্ছা ক্ষেত্রফল, আচ্ছা আমরা আগের কোশ্চেনে আমরা একটু ভুল করে আসছি। কোথায় ভুল করে আসছি দেখো, তোমার ক্ষেত্রফল A ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু 10, সেটা দুইটা সেন্টিমিটারের গুণ, তার মানে এটা হচ্ছে তোমার 100 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বর্গ সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে আমাকে ভাগ করতে হয় হচ্ছে 10⁻4 দিয়ে, যে বর্গ সেন্টিমিটার থেকে আমি যদি মিটার স্কোয়ারে আসতে চাই বা বর্গ মিটারে আসতে চাই, তাহলে আমাকে ভাগ করতে হবে হচ্ছে 10⁻4 দিয়ে। তার মানে এটা আমরা পাবো হচ্ছে 10⁻4 না, 10⁻4 দিয়ে ভাগ করতে হবে। 100 ডিভাইডেড বাই 10⁻4, সো এটা তোমার আসে 0.01। আগের কোশ্চেনে আমরা একটু ভুল করে আসছিলাম, ওটা 0.01 এত বর্গ মিটার। তার মানে তোমাকে এটাকে ভাগ করতে হবে করতে 10⁻4 দিয়ে, কারণ এটা বর্গ সেন্টিমিটার, ভুলে গেলে হবে না, ক্ষেত্রফল যেহেতু আমরা বর্গ সেন্টিমিটারকে আমরা বর্গ মিটারে যাবো, এই জন্য তোমার 10⁻4 দিয়ে ভাগ করছি, আর মিটারে আসতে গেলে আসলে 100 দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে। এবং থিটার মান কত আসছে? 0.0295। এটা করলে আসলে আমরা সেই ইস্পাতের আকার গুণাঙ্ক পেয়ে যাচ্ছি, এবং এই মানটা কত আসে দেখা যাক। এটা গামা এস, ইয়ং এর গুণাঙ্ক না কিন্তু, গামা এস। এটা তোমার আসবে হচ্ছে 2.48 ইন্টু x⁷ ডিভাইডেড বাই 0.01 ইন্টু 0.0295। এই মানটা আসে হচ্ছে 8.40 ইন্টু 10⁻10, সেটা তোমার আসে 8.40 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। আমরা দুইটা জিনিসের বা দুইটা ঘনকের বা দুইটা ভিন্ন উপাদানের ঘনকের আকার গুণাঙ্ক বের করে ফেলছি, একটা দেওয়া ছিল আরেকটা বের করছি। তাহলে আমার ইস্পাতের তৈরি যে ঘনকটা ছিল তার আসছে হচ্ছে 8.40 ইন্টু 10⁻10, এবং অ্যালুমিনিয়ামেরটা ছিল কত? অ্যালুমিনিয়ামেরটার ক্ষেত্রে ছিল হচ্ছে আমাদের আচ্ছা কই ছিল আমার এটা, আচ্ছা অ্যালুমিনিয়ামেরটা ছিল কত, কিন্তু মুছে ফেললাম এটা। আচ্ছা অ্যালুমিনিয়ামেরটা ছিল হচ্ছে মনে হয় যে অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক, এটা তোমাকে দেওয়া ছিল কত? গামা AL, এটা মনে হয় তোমাকে দেওয়া ছিল হচ্ছে 2.65 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার, এরকম দেওয়া ছিল, আমার মনে নাই। তো তোমার এখন জাস্ট এরকমই ছিল, দেখো। তো এখন কি হচ্ছে, বা আমাদের সহজ কথা হচ্ছে, যার আকার গুণাঙ্কের মান বেশি হবে তার দৃঢ়তা হচ্ছে তত বেশি হবে, বা ওই ঘনকের দৃঢ়তা তত বেশি হবে। আমি এখানে দেখতে পাচ্ছি তোমার এই যে ইস্পাতের তৈরি যে ঘনকটা ছিল তার আকার গুণাঙ্কের মান যে অ্যালুমিনিয়াম অপেক্ষা কি বেশি, তার মানে ইস্পাতের তৈরি ঘনকটার দৃঢ়তা কি হবে? বেশি হবে। তোমাকে জাস্ট লাস্টে লিখে দিতে হবে, যেহেতু গামা এস ইজ গ্রেটার দেন গামা এল, সেহেতু কি হবে? ইস্পাতের তৈরি ঘনকের, সেহেতু ইস্পাতের তৈরি ঘনকের দৃঢ়তা হচ্ছে বেশি হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার এই কোশ্চেনটা। এই টাইপের কোশ্চেন নর্মালি আসে না, বা আমরা বিগত সালের কোশ্চেনগুলো আমরা আসলে দেখছি, বা এরকম আসলে নাই, সেটা খুবই রেয়ার কেস, বাট যেহেতু আসছে সো করতে হবে। এবং এটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসের মধ্যেও আছে এই পার্টটা, বাট এটা থেকে নর্মালি আসার কথা না। সো আসলে তোমার এই টাইপের কোশ্চেনই আসে। সো একটা জিনিস তোমাকে বোঝা থাকলে তুমি আসলে এই রিলেটেড আরো কয়েকটা জিনিস পারবা।